হেই হ্যালো, তোমাকে আমার এই ছোট্ট চ্যানেল ফিজিক্স হিরোতে স্বাগত। তো তোমরা অনেকেই জানো যে আমরা গত কয়েকদিন ধরে বা গত কয়েক সপ্তাহ ধরে রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের সলিউশনগুলো করছিলাম, তাই তো? আমরা অলরেডি একমাত্রিক গতি এবং নিউটনস ল অফ মোশনের দুটো চ্যাপ্টারের হিউজ কোশ্চেন অলরেডি প্র্যাকটিস করে নিয়েছি। আজকের আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি, সেটার নাম যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ফ্রিকশন। এই চ্যাপ্টারটা নিয়ে অনেক স্টুডেন্টের ভয় থাকে, তো সেই ভয় দূর করার জন্য আমরা প্রথমে ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং ফর্মুলাগুলো একবার রিভিশন করে নেব, যেমনটা নিউটনস ল অফ মোশনে করেছিলাম। ঠিক সিমিলারলি এই চ্যাপ্টারের জন্য আমরা করে নেব 10 থেকে 20 মিনিট ফার্স্ট লাগবে করতে, মানে রিভিশন করতে, বা ওই কনসেপ্টগুলো বা ওই শর্টকাটগুলো আমি একটা নোটস করে নিয়ে এসেছি শর্ট নোটস হিসাবে। সেই শর্ট নোটসটা একবার রিভিশন করে নেব, তারপরে আমরা কোশ্চেনে যাব। তো যাদের মনে হয় যে ঠিক আছে আমার কনসেপ্ট খুব মজবুত, কিন্তু আমার কিছু কিছু কোশ্চেন আটকে গেছে সলভ করার সময়, আমি শুধু সেই কোশ্চেনের অ্যান্সার দেখতে চাই, তাহলে তুমি ডাইরেক্ট সেখানে চলে যাবে, সলিউশনে চলে যাবে। আর যাদের মনে হয় যে আমি একটু দুর্বল আছি, আমার অতটা কনফিডেন্স নেই এই চ্যাপ্টারের ওপর, তাহলে আমি তাদের কাছে মানে তাদেরকে রিকোয়েস্ট করবো যে এই শর্ট নোটসটা একবার রিভিশন করতে আমার সাথে সাথে সাথে। আর শর্ট নোটসটা পেতে গেলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে, এবং যদি কারোর যদি এই বইটা না থেকে থাকে তাহলে আমার চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে নিতে পারো। তো চলো, বেশি আর একটাও এক্সট্রা কথা বলবো না, প্রথম এটা রিভিশন করতে শুরু করে দিই। দেখো এখানে কি বলছে, দেখো প্রথমে ফ্রিকশন মানে আমরা যেটা জানি, ফ্রিকশন মানে যেটা আমরা জানি কি, মিউ ইন্টু এন। মিউটা কি? ঘর্ষণ গুণাঙ্ক, তাই তো? ঘর্ষণ গুণাঙ্ক, এবং এনটা হলো নর্মাল রিয়াকশন, এটা আমরা জানি। তো দেখো, প্রথম যে কনসেপ্টটা হচ্ছে, মনে করো কোনো একটা টেবিলের ওপরে একটা বস্তু রাখা আছে, ঠিক আছে? এই বস্তুটাকে তুমি, বস্তুটির ওপর কোনো ফোর্স দাওনি, ঠিক আছে? প্রথমে কোনো ফোর্স দাওনি, তারপরে কি হয়েছে, ওই বস্তুটার ওপর একটা ফোর্স দিলে, এফ পরিমাণ একটা ফোর্স দিলে, যেটা এফ ম্যাক্সের সমান। এক্ষেত্রে কি হবে, বস্তুটির চলার উপক্রম হবে। এক্ষেত্রে প্রথম যেটা তোমাদের কাজ হবে, কোনো বস্তু দেওয়া থাকবে, তার ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স কত সেটা বার করে নিলে, তারপরে দেখলে যে একটা অ্যাপ্লাইড ফোর্স দিয়ে দিয়েছে কোশ্চেনে, সেই ফোর্সটা যদি ফ্রিকশন ফোর্সের যদি সমান হয়ে যায়, তাহলে বস্তুটি জাস্ট চলার উপক্রম করবে, বা বস্তুটির ত্বরণ থাকবে না, কনস্ট্যান্ট বেগ থাকবে, যেহেতু নেট ফোর্স এখানে জিরো হবে, তাই না? দেখো এফ ম্যাক্স আর এফ যদি সমান হয়ে যায়, সেক্ষেত্রে তোমার কি নেট ফোর্স জিরো হয়ে যাচ্ছে। নেট ফোর্স জিরো মানে বস্তুটা ইকুইলিব্রিয়াম থাকবে, ইকুইলিব্রিয়াম মানে তখন সেটা কনস্ট্যান্ট বেগে থাকবে, ত্বরণ থাকবে না। আর যদি এমনটা হয় যে তার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স বা লিমিটিং ফ্রিকশন ফোর্স অনেক সময় বলা হয়, তো সেটা যদি সেই ফোর্সের থেকে যদি তোমার অ্যাপ্লাইড ফোর্সটা যদি বেশি হয়ে যায়, তখন কি বস্তুটি একটা ত্বরণ নিয়ে চলতে থাকবে। বস্তুটি এই বরাবর এদিক যেদিকে ফোর্স ক্রিয়েট করা হচ্ছে সেদিকেই একটা ত্বরণ দিয়ে চলতে থাকবে। সেই ত্বরণটা, সেই এবার যদি ইকুয়েশনটা লিখি, এফ মাইনাস এফ ম্যাক্স ইজিক্যাল টু এম এ, ঠিক আছে? এখান থেকে অনেক কোশ্চেন আসে, মনে করো এফ ম্যাক্স হলো, এফ ম্যাক্স হলো 10 নিউটন, আর তুমি এফ অ্যাপ্লাইড করছো 5 নিউটন দিয়ে। বস্তুটি কি মুভ করবে? বস্তুটি মুভ করবে না, বস্তুটি স্থির থাকবে, ঠিক আছে? আবার যদি মনে করো এফ ম্যাক্স ইজ ইকাল টু অ্যাপ্লাইড ফোর্সও 10 নিউটন দিচ্ছ, ঠিক আছে? এফ ম্যাক্সের সমান পরিমাণ তুমি অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছ, মানে অ্যাপ্লাই করছো এত পরিমাণ ফোর্স, সেক্ষেত্রে কী হবে, বস্তুটি চলার উপক্রম করবে। আর তার থেকে যদি বেশি দাও, ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্সেস থেকে যদি বেশি দাও, বস্তুটি তো চলবে এবং একটা ত্বরণ তার মধ্যে থাকবে, সেটা হলো এ। আরেকটা জিনিস দেখে নাও যে ফ্রিকশন ফোর্স ডিপেন্ড করে না কিন্তু এরিয়ার ওপর, এই ব্লকটার কতটা
এরিয়া নিয়ে টেবিলের ওপরে আছে সেটার ওপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কার ওপর, ডিপেন্ড করে নর্মাল রিয়াকশান আর কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা ফ্রিকশন গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্কের ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, মনে হতে পারে যে মানে ব্লকটা যত বড় হবে তার ওপর ততটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, এরকমটা মনে হতে পারে, কিন্তু এমনটা নয়। শুধু ডিপেন্ড করবে এইটার ওপর, মিউ আর এন এর ওপর। ঠিক আছে, আর দুটো সারফেস এর মধ্যে ওই ন্যাচারের ওপর ডিপেন্ড করছে গিয়ে ঘর্ষণ গুণাঙ্ক। মিউ মিউ কার ওপর ডিপেন্ড করবে? ঘর্ষণ গুণাঙ্কের ওপর, মানে সরি ঘর্ষণ গুণাঙ্ক নয়, মানে ওই কন্ট্যাক্ট সারফেসের ওপর ডিপেন্ড করছে কতটা রাফনেস আছে। ঠিক আছে, তো ওটা বোঝা গেল। তারপরে এটা কি বলছে দেখো, এটা হলো এই অ্যাপ্লাইড ফোর্স যদি এফ ম্যাক্সের থেকে কম হয়, যেটা আমি আলোচনা করে দিচ্ছি, তখন কি হবে? তখন ফ্রিকশন ফোর্স কত কাজ করবে? তখন অ্যাপ্লাইড ফোর্সের ইকুয়াল কাজ করবে। মনে করো তোমার ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স হচ্ছে 10 নিউটন, তুমি অ্যাপ্লাই করছো 5 নিউটন, তো এখানে তোমার ফ্রিকশন ফোর্স কত কাজ হবে? তখন এই কাজ করবে 5 নিউটন। এই জিনিসটা এখানে লেখা আছে। ঠিক আছে, এটা দিয়ে অনেকের ভুল হয়ে যায়, সেই জন্য আমি বলে দিলাম। 2 নম্বরটা দেখো, মনে করো কোনো একটি বস্তু বা ব্লক ওর ওপর রাখা আছে এবং কত মিনিমাম ফোর্স দিলে বস্তুটি মুভ করবে, কত মিনিমাম ফোর্স দিলে, একবারও বলে দেয়নি যে ওর অ্যাঙ্গেল কত থাকবে, ফোর্সে হরিজন্টাল বরাবর টানছে না এরকম অ্যাঙ্গেল বরাবর টানছে। তো এই ক্ষেত্রে তোমার হবে এফ মিনিমাম হবে মিউ এম জি বাই √1 প্লাস মিউ স্কোয়ার। ঠিক আছে, এইটা বোঝা গেল। এবার যদি বলে মিনিমাম কত মিনিমাম কত হরিজন্টাল ফোর্স দিলে বস্তুটি মুভ করবে, মিনিমাম যদি স্পেসিফিকভাবে বলে দেয় হরিজন্টাল বা অনুভূমিক বল দিলে কত, মানে কেমন, মানে কত ফোর্স দিতে হবে, তখন সেটা হবে এফ ইকুয়াল টু মিউ এমজি। ঠিক আছে, আদারওয়াইজ তোমার এটা মনে রাখতে হবে। তুমি যদি এটা যদি এখন থেকে যদি না মনে রাখো, তুমি যদি এক্সাম হলে বার করতে যাও তোমার অনেক টাইম লেগে যাবে। তাই কিছু কিছু কনসেপ্ট বা ফর্মুলা তোমাকে আগে থেকে রেডি করে নিয়ে যেতে হবে। এগুলো স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, সুতরাং তুমি মনে রাখতেই পারো। এই শর্ট নোটসটা দিচ্ছি, তুমি এগেন অ্যান্ড এগেন যদি রিভাইজ করো তোমার মনে থাকবে। কি হলো তাহলে? এফ মিনিমাম ইজগাল টু মিউ এমজি বাই √1 প্লাস মিউ স্কোয়ার। আরেকটা জিনিস তোমার জিজ্ঞেস করতে পারে যে ফ্রিকশন ফোর্স আর অ্যাপ্লাইড ফোর্সের মধ্যে গ্রাফটা কেমন হবে। দেখো তুমি মনে করো একটা ব্লক আছে, ব্লকের ওপর তোমার অ্যাপ্লাইড ফোর্স বাড়াতে থাকছো, বাড়াতে একটা সময়ে দেখা গেল সেটা তার ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্সের সাথে সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পয়েন্টে সমান হয়ে যাচ্ছে। তারপরে কি হবে? এটা তোমার লিমিটিং ফ্রিকশন। তারপরে যখন বস্তুটি চলতে থাকবে তখন একটু একটু জাস্ট সামান্য তোমার ফ্রিকশন ফোর্সটা মানে কমে যাবে, সেটাকে আমরা কাইনেটিক ফ্রিকশন বলছি। কেন কমে যাবে? যখন বস্তুটা চলতে থাকবে ওই দুটো মানে কি বলে টেবিল এবং ব্লকের মধ্যে ইন্টারলক যেগুলো থাকে, মানে যার কারণে অ্যাকচুয়ালি ঘর্ষণ সৃষ্টি হয়। এইভাবে যদি মাইক্রোস্কোপের মাধ্যমে যদি দেখা, এটা যদি টেবিল হয় আর মাইক্রোস্কোপের মাধ্যমে যদি দেখা যায়, এইভাবে একটা লক থাকে। ঠিক আছে, এবং ব্লকের নিচেও এরকম থাকে, দুজনের মধ্যে দাঁত থাকে, আটকে গিয়ে একটা ফ্রিকশন ফোর্স তৈরি হয়। ঠিক আছে, এবার যখন বস্তুটি চলতে থাকে কি হয়, এই ইন্টারলকগুলো ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে তাই ফ্রিকশন ফোর্সটা একটু কমে যায়। তাই কাইনেটিক ফ্রিকশন একটু কম থাকে স্ট্যাটিক ফ্রিকশনের থেকে। ঠিক আছে, এই গ্রাফটা দিয়ে অনেক সময় কোশ্চেন চলে আসে। এবার আরেকটা জিনিস কোশ্চেন যেটা জিজ্ঞেস করে যে স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন আর রোলিং ফ্রিকশনের মধ্যে কে বড় কে ছোট। ঠিক আছে, এর ওপরে কোশ্চেন 4টে কোশ্চেন আছে তোমাদের মার্টিনের এমসিকিউতে, 1 থেকে 41 পর্যন্ত। মানে প্রথম যে সেকশন আছে এমসিকিউ বলে, সেখানে 4টে কোশ্চেন দেখলাম আমি। তাই আমি এটা একটা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো। একজনের নাম সাকির, সাকির তো একজনের নাম হয় জানো তো। এস ফর স্ট্যাটিক ফ্রিকশন, কে ফর কাইনেটিক ফ্রিকশন, আর ফর রোলিং ফ্রিকশন। কার মান সব থেকে বেশি হয়? স্ট্যাটিক ফ্রিকশনের মান বেশি হয়, তারপরে কাইনেটিক ফ্রিকশন, তারপরে রোলিং ফ্রিকশন। গেল, বোঝা গেল। তারপরে 3 নম্বর কনসেপ্টটা দেখো। 3 নম্বর কনসেপ্টটা বলছে যে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে প্রথমে বোঝো দুটো নততল আছে বা ইনক্লাইন্ড প্লেন আছে, যার একটার কোণের মান হলো, এর প্রথমটার মান হলো আলফা, দ্বিতীয়টা থিটা। দেখো ভিজুয়ালাইজেশনের মাধ্যমে যদি দেখো এই নততলের ওপর এই ব্লকটা স্থির থাকতে পারে,
কিন্তু এইটা দেখো মনে হচ্ছে যেন এটা থাকবে না, পড়ে যাবে, তাই না? এই ব্লকটা নিচের দিকে পড়ে যাবে। তার মানে নততলের একটা নির্দিষ্ট কোণ অবধি ব্লকটা স্থির থাকবে ওই নততলের ওপর। তার থেকে যদি বাড়ানো হয়, নততলের কোণটা যদি বাড়ানো হয়, কি হয়, তার থেকে যদি বাড়ানো হয় তখন ব্লকটা নিচে পড়তে থাকবে। কিন্তু সেই ম্যাক্সিমাম কোণটা কত, সেই ম্যাক্সিমাম কোণের যদি ট্যান বার করো, ট্যান থিটা করে দাও, তার মান হলো মিউ। ঠিক আছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ, মানে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ। এই মানে ম্যাক্সিমাম এত কোণ অবধি ও স্থির থাকবে, তার থেকে জাস্ট বেশি করলে সে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হলো, এই ফর্মুলাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকেও 4-5টা কোশ্চেন আছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ। ঠিক আছে, এবার দেখো, মনে করো একটা বস্তু, একটি ফ্রিকশান আছে বা ঘর্ষণ গুণাঙ্ক আছে এমন একটি তলের ওপর রাখা আছে, তাকে ইউ ভেলোসিটি দিয়ে তুমি কি করলে, ছুঁড়ে দিলে। যেহেতু ফ্রিকশন ফোর্স আছে, সে কিছুটা ডিস্টেন্স যাওয়ার পরে থেমে যাবে। সেখান থেকে এবার কোশ্চেন আসতে পারে কত দূর গিয়ে থেমে যাবে। কি করবে, আমরা কাইনেমেটিক্সে স্টপিক ডিস্টেন্সের সূত্রটা কি দেখেছিলাম, এস ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a। এখানে এর জায়গায় মিউজি লিখে দেবে, ব্যাস কাহিনী শেষ। এই জায়গায় মিউজি লিখে দেবে। ঠিক আছে, ইউ স্কোয়ার আর এ, তার মানে যদি এই ফর্মুলার সাথে এই ফর্মুলা যদি কম্পেয়ার করো, তাহলে এ ইজ ইকুয়াল টু আসছে মিউজি। কথা ক্লিয়ার? এবার আরেকটা ধরনের 5 নম্বর কোশ্চেন, আরেকটা ধরনের মানে চেন প্রবলেম আসে। 5 নম্বরের দাগেরটা দেখো, যে একটা চেন আছে টেবিলের ওপর, বললো যে ম্যাক্সিমাম কত ডিস্টেন্স অবধি যদি চেনটাকে ঝুলিয়ে দেওয়া যায়, চেনটা স্থির থাকবে, এবং বা তার থেকে বেশি যদি ঝুলিয়ে দেওয়া হয় পড়ে যাবে। ব্যাপারটা এরকম, তাই না? আমি ধরে নিলাম ম্যাক্সিমাম ওয়াই চেনের লেন্থের টোটাল লেন্থ এল। তো আমি ধরে নিলাম যে ম্যাক্সিমাম ওয়াই লেন্থ অবধি সেটাকে টেবিলের নিচে ঝুলিয়ে রাখা যেতে পারে, কিন্তু তার থেকে বেশি দিলে চেনটা পুরোটা পড়ে যাবে। তার মানটা কত হয়, তার মানটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু মিউ এল বাই 1 প্লাস মিউ, যেমনটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়াল টু মিউ এল বাই 1 প্লাস মিউ। এগুলো কীভাবে এসছে, প্রতিটা লজিক আছে, এমনটা নয় যে এমনি চলে এসছে। কিন্তু এখন শেষ সময় হয়ে গেছে, তোমরা একবার না একবার মানে মিনিমাম তো একবার না কোচিং বা স্কুলে তো তোমরা দেখেছো। সেই জন্য আমি আর ডিটেলসে যাচ্ছি না, যে এখন যেটা তোমাদের দরকার হবে মনে রাখার, ফর্মুলাগুলো বারবার রিভিশন করা। তো এবার অনেক সময় বলে দিল যে ওয়াই ইজ ইকুয়াল টু টোটাল লেন্থের এন ভাগ, মানে এইরকম যদি বলে দেয় তখন ফর্মুলাটা এরকম চলে আসবে। তোমাদের বলবো এইটা মনে রাখতে। এটা যদি মনে রাখো তখন তোমরা এটা অটোমেটিক এখান থেকে এটা বের করে নিতে পারবে, চাপ নেই। ঠিক আছে, আর একটা ইনসেক্ট বোল প্রবলেম বললো যে একটা ইনসেক্ট আছে যেটা অর্ধগোলক বা একটা বাটির নিচ থেকে এখান থেকে শুরু করলো সে ওপরে ওঠা। ঠিক আছে, কোশ্চেনটা বলবে এরকম, এখান থেকে শুরু করলো নিচে ওঠা। এবার বলে সে কতটা উচ্চতা অবধি যেতে পারবে, কারণ এতে এত ফ্রিকশন তো আছে, কিন্তু কিছুটা উপরে গিয়ে অনেক সময় কি দেখবে তোমরা লক্ষ্য করবে, একটা পোকা বা ইনসেক্ট যখন যাবে গিয়ে পুরোটা উঠতে পারে না, ছোট পোকা যদি হয় পুরোটা উঠতে পারে না, সে কিছুটা উঠতে গিয়ে আবার স্লিপকে পড়ে যাবে। তো এখানে কোশ্চেন আছে যে সে কতটা হাইট উঠতে পারবে। এই ধরনের কোশ্চেনে আমি তোমাকে দুটো ফর্মুলা মনে রাখ, এগুলো তোমাদের কোশ্চেন হিসেবে জিজ্ঞেস করতে পারে, এগুলো তোমাকে মনে রাখতে হবে না। আমি যেটা মনে রাখতে বলবো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ, আর একটা যেটা মনে রাখবে কস থিটা ইজ ইকুয়াল টু আর মাইনাস এইচ বাই আর। ঠিক আছে, আরটা কি, আরটা হলো এই বোলের বা অর্ধগোলকের ব্যাসার্ধ। এইচটা কি, এইচটা হলো অত হাইট অবধি সে যেতে পারবে, এই হাইটটা দেখতে পাচ্ছ, এই হাইটটা এটা লিখে ছোটো করে এইচ। তো যাদের এই শর্ট নোটসটা তো টেলিগ্রামে দিয়ে দেবো, চাপ নেই। যদি এখন বুঝতে অসুবিধা হয় বা দেখতে অসুবিধা হয় তখন তুমি নিজের ফোনে যখন দেখবে আরও ভালো করে বুঝতে পারবে। 7 নম্বরটা কি বলছে দেখো, 7 নম্বরটা বলছে যে এখানে একটা ব্লক আছে, ব্লকটাকে কত মিনিমাম ত্বরণ দিতে হবে, ফোর্স দিতে হবে যে ওপরে তোলার জন্য, তখন এইটা লিখতে হবে, এ ইজ ইকুয়াল টু জি ব্র্যাকেটে সাইন থিটা প্লাস মিউ কস থিটা। এবার কোনো একটা আর একটা কেস হয় যে নততলের ওপরে একটা ব্লক রেখা আছে, তার নিজের ওয়েটের জন্য সে নিচে নামছে, কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া হলো না, সে নিজে নামছে। সেখানে কত ত্বরণ নিয়ে নামবে, এ ইজ ইকুয়াল টু জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, যেমনটা দেখতে পাচ্ছ। এবার ত্বরণ এত দিয়ে নামছে, মানে এর উপর যদি বলে কতটা ফোর্স কাজ করছে, তখন কি করবে,
এফ ইজিক্যাল টু এম এ, তাই তো? এর মান তো তোমরা জানো, আর মাসটা দেওয়া থাকবে, দিয়ে করে দিলে হয়ে যাবে। এটা ঠিক সিমিলারলি এখানেও যে কত ফোর্স দিতে হবে যে ওপরে তুলতে গেলে, এম ইজিক্যাল টু এফ ইজিক্যাল টু কী হবে এম এ, তখন এখানে জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা। আর একটা কনসেপ্ট বা মানে কি বলো, যেটা সবাই ভয় পায়, সবার গুলিয়ে যায়, সেটা হলো কি ব্লক ওভার ব্লক প্রবলেম। দুটো ব্লক দেওয়া থাকবে, সেখানে নিচের ব্লকে একটা ফোর্স দিয়ে টানা হবে, বলবে যে ম্যাক্সিমাম কত ফোর্স দিয়ে টানলে যে দুটো ব্লক একসাথে চলবে, ঠিক আছে? তার থেকে বেশি দিলে কি হবে, এই ব্লকটা হয়তো ছিটকে পিছনে পড়ে যাবে। এরকম হয় না যে জোরে টানলে ওপরের ব্লকটা ছিটকে কোথায় না কোথায় চলে গেল, এরকম হবে। বলছে যে কত মিনিমাম ফোর্স দিতে হবে যে দুটো ব্লক একসঙ্গে চলবে, সেই সূত্রটা হলো এটা, এফ ইজিক্যাল টু এম ওয়ান প্লাস এম টু মিউ জি। দেখো আমরা যদি এফ ইজিক্যাল টু এম এ ফর্মুলার সাথে যদি কম্পেয়ার করি, এম ইজিক্যাল টু কী আছে, টোটাল মাস আছে এম ওয়ান প্লাস এম টু, এ ইজিক্যাল টু আসে মিউ জি। তার মানে ম্যাক্সিমাম এত ত্বরণে যদি ত্বরণ দাও, তাহলে কি হবে, দুটো ব্লক একসাথে চলবে। অনেক সময় ফোর্সটা জিজ্ঞেস করে, আবার অনেক সময় ত্বরণটাও জিজ্ঞেস করে, তাই আমি দুটোই লিখে দিলাম, ঠিক আছে? এবার ওপরের ব্লকের ওপর যদি কোনো একটা ফোর্স কাজ করো, মানে মিনিমাম কত ফোর্স দিতে হবে যে দুটো ব্লক একসাথে চলবে। একটা জিনিস মনে রাখো, এই প্লেনটা কিন্তু ফ্রিকশানলেস, এবং এই প্লেনে কিন্তু ফ্রিকশান আছে, যার ফ্রিকশান গুণাঙ্ক হচ্ছে মিউ। সেম কেস, এটার ক্ষেত্রে এটা ফ্রিকশানলেস, কিন্তু এখানে একটা ফ্রিকশান গুণাঙ্ক আছে যার মান হচ্ছে মিউ। হলো? এবার মনে করো, হ্যাঁ এটা বলছিলাম, এটা কত ম্যাক্সিমাম কত ফোর্স দিতে পারবে, সেখানে কি ফর্মুলাটা এরকম, এম ওয়ান প্লাস এম টু ইন্টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু এম ওয়ান বাই এম টু মিউ জি, ঠিক আছে? সিমিলারলি এটা যদি এফ ইজিক্যাল টু এম এর সাথে যদি করো, কম্পেয়ার করো, এফ ইজিক্যাল টু এম এ, এটা এম আসছে এবং এই পুরো এটা পোর্শনটা এ আসছে। এটা কিভাবে মনে রাখবে, এটা মনে রাখবে এম ওয়ান বাই এম টু, মানে ওপরে যে মাসটা থাকবে বাই নিচের মাসটা, ঠিক আছে? আলাদা করে এম ওয়ান এম টু মনে রাখতে গেলে হয়তো গুলিয়ে যেতে পারে। কি মনে রাখবে, ওপরের মাস নিচের মাস ইন্টু মিউজি, মিউজিতে আগে পড়েছি, সঙ্গে আরটা অ্যাড করে নেবে, ওপরের মাস নিচের মাস, ঠিক আছে? এবার এদিকে টোটাল মাস এ অ্যাসিলারেশন তুমি পেয়ে গেলে। এবার কি করবে, ফোর্সটা যদি বার করতে চাও, এফ ইজিক্যাল টু টোটাল মাস ইন্টু এ ম্যাক্স। এ ম্যাক্সটা কীভাবে বার করবে, এ ম্যাক্সটা বার করবে ওপরের মাস বাই নিচের মাস ইন্টু মিউজি। ব্যাস, 2-3 বার তোমরা লিখে প্র্যাকটিস করবে, লিখে রিমাইন্ড করার চেষ্টা করবে, ইনশাল্লাহ তোমাদের আয়ত্তে চলে আসবে। এবার চলো কোশ্চেনগুলো দেখি, কোশ্চেনে কি আছে দেখো। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কোশ্চেন, তৃতীয় না চতুর্থ কোশ্চেন, তৃতীয় কোশ্চেনটা আলাদা, কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় কোশ্চেন সেম, তাই আমি এক জায়গায় করলাম, মানে সরি 1 2 4 কোশ্চেন, 1 2 আর 4 একই কোশ্চেন। আমি দুটো কোশ্চেন বলে দেবো, বাকিটা তোমরা করবে। দেখো কি বলছে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক চল ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে কোনটা বড়? আমরা কি দেখলাম, সাকির নামটা মনে আছে তো, SAKIR, এস মানে স্ট্যাটিক মানে স্থিতি, ঠিক আছে? চলো কাইনেটিক মানে চলো ঘর্ষণ, ঠিক আছে? কাইনেটিক ফ্রিকশন মানে চলো ঘর্ষণ। আর ফর রোলিং মানে এখানে কি দিয়েছে, ঘূর্ণন, ঠিক আছে? এদের মধ্যে কোনটা বড়? এদের মধ্যে বড় হলো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কই, হ্যাঁ একটা অ্যান্সার, তার মানে 11/8 2008 সালে এসেছিল, ঠিক আছে? এবার দেখো এই রিলেশনটা পুরো দিয়ে দিয়েছে, এই পুরোটা বলতে পারবো। আমরা কি দেখলাম, মিউ এস স্ট্যাটিক ফ্রিকশন বড় কার থেকে, কাইনেটিক ফ্রিকশনের থেকে বড়, আবার কাইনেটিক ফ্রিকশন রোলিং ফ্রিকশনের থেকে বড়। এইটা ইংলিশ নাম দিয়ে এসছে, এস ফর স্ট্যাটিক, কে ফর কাইনেটিক, আর ফর রোলিং, দেখতে পাচ্ছ? তাহলে কোনটা হবে, এটা হবে না, উল্টো সাজিয়েছে। তাহলে এস সপ্তাহ বড় আছে, রোলিং তো সবার থেকে কম, এটাও হবে না, তাহলে এইটা হবে, দেখো বিটটা। ঠিক আছে, দুটো কোশ্চেন, এই দুটো 2 আর 4টা তোমরা দেখবে, ইজি কোশ্চেন। 3 নম্বরটা দেখো, লম্ব প্রতিক্রিয়া বাড়লে ঘর্ষণ গুণাঙ্ক, না ঘর্ষণ গুণাঙ্ক মানে মিউ কার ওপর ডিপেন্ড করে, মিউ ডিপেন্ড করছে কি কার ওপর, মনে করো একটা ব্লক একটা টেবিলের ওপর আছে, ঠিক আছে? এই টেবিলের নেচার এবং এই ব্লকের নেচার, এই দুটোর ন্যাচারের ওপর ডিপেন্ড করছে। লম্ব প্রতিক্রিয়া বাড়লে ঘর্ষণ গুণাঙ্কের সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? ঘর্ষণ বলের সাথে সম্পর্ক আছে, এন যদি বাড়ানো হয় এফ বাড়বে ঠিকই, তাই বলে কিন্তু মিউ বাড়বে না, বা মনে হতে পারে যে এন বাড়ছে মিউ কমবে, এমনটা নয়। মিউটা কিন্তু ওই প্রপার্টি কি বলে, ম্যাটেরিয়াল প্রপার্টি। এটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি,
টেবিলটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ব্লকটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এগুলোর ওপর ডিপেন্ড করছে। দেখো অপরিবর্তিত থাকবে, তার মানে কোনো চেঞ্জ হবে না। অ্যান্সার 3-এরটা। এবার লম্ব প্রতিক্রিয়া দ্বিগুণ করলে দুটি তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান, সেম কোশ্চেন, কি থাকবে? অপরিবর্তিত থাকবে। 4টা তো আমরা আগে আলোচনা করে নিয়েছি, এবার 5টা দেখো। একজন সাইকেল আরোহী সামনের চাকা ব্রেক করে, ঠিক আছে? আর প্রদত্ত সঠিক বিবৃতিটা কি হবে? 1 নম্বর হচ্ছে ঘর্ষণ বল সামনের চাকার ওপর পিছনের দিকে ক্রিয়া করবে, তাই তো? এটা একটা কোশ্চেন। আচ্ছা দুটো সাইকেল আঁকার চেষ্টা করি, দেখি। ঠিক আছে, যাই হোক, এটা ব্রেক কষলে, ব্রেক কষা মানে সামনের চাকার ব্রেক ব্যবহার করে, সামনের চাকার ব্রেক ব্যবহার করলো, তার মানে এটাকে তোমরা থামানোর চেষ্টা করলে, থামানোর চেষ্টা করা মানে ঘর্ষণ বল সামনের চাকার ওপর পিছন দিকে ক্রিয়া করে। দেখো এটা থামাচ্ছ মানে এটা কিন্তু চালু আছে, তাই না? এটা চালু আছে মানে এ চেষ্টা করবে কি, এ চেষ্টা করবে সামনের দিকে সরিয়ে নিয়ে যাওয়ার, তাই না? এর সামনের দিকে ছড়িয়ে নিয়ে মানে এ ফোর্স সামনের চাকার ওপর সামনের দিকে একটা ফোর্স ক্রিয়েট করবে, কারণ এটাকে তো তুমি থামানোর চেষ্টা করোনি, তাই না? এটা তো এর আগের মতো চলতে শুরু করছে, মানে এর মধ্যে অনেকটা ফোর্স আছে, শক্তি আছে, যেটা সামনের চাকার নিয়ে সামনের চাকারটা সামনের দিকে নিয়ে যাওয়ার, তার মানে এর ওপর ফোর্স কাজ করবে সামনের দিকে। সামনের দিকে যদি ফোর্স কাজ করে, দেখো পিছনে ফ্রিকশন ফোর্স কাজ করবে। এবার দেখো সামনের চাকাটা কি করছে, সামনের চাকাটা ব্রেক করছে মানে, সামনের চাকাটা ব্রেক করছে মানে সে পিছনের চাকাটাকে সামনের দিকে যেতে বাধা দিচ্ছে, ঠিক কি না? সামনের চাকাটা ব্রেক করছে মানে সে পিছনের চাকাটাকে সামনের দিকে বাধা দিচ্ছে, মানে পিছনের দিকে একটা বল ক্রিয়া করছে। পিছনে যদি বল ক্রিয়া করে তাহলে কি এর ফ্রিকশন ফোর্স সামনের দিকে ক্রিয়া করবে। তাহলে দুটো অপশান ঠিক, ঘর্ষণ বল সামনের চাকার ওপর পিছনের দিকে ক্রিয়া করে, সামনের চাকার ওপর পিছনের দিকে ক্রিয়া করে, দেখালাম। এবার বলছে দ্বিতীয়টা দেখ, ঘর্ষণ বল পিছনের চাকার ওপর, হ্যাঁ পিছনের চাকার ওপর সামনের দিকে ক্রিয়া করছে, ঠিক আছে, বোঝা গেছে। তো এটা কোশ্চেন অতটা ইম্পর্টেন্ট না, মোটামুটি বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে অ্যান্সারটা মনে রাখো, যেহেতু সংসদের কোশ্চেন হয়তো ডাইরেক্ট দিয়ে দিতে পারে। 5-এরটা তো করলাম। 6-এরটা দেখো, অনুভূমিক রাস্তায় একটি গাড়ি 36 কিমি/আওয়ার দ্রুতিতে সোজা চলছে, খুব ভালো কথা। টায়ার ও রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক এত, গাড়িটি থামানোর পূর্বে অতিক্রান্ত ন্যূনতম দূরত্ব কি হবে? স্টপিং ডিস্টেন্সের কোশ্চেন, ঠিক আছে, শর্ট নোটসের মধ্যে আছে এটা, এ ধরনের কোশ্চেন আছে। কি হবে? S=u²/2 এ হতো কাইনেমেটিক্সে এ লিখতাম, যখন ফ্রিকশন থাকতো না শুধু এ লিখে দিতাম, এখানে কি লিখবো? 2μg হলো। ইউ কত? ইউ 36 কিমি/আওয়ার আছে, 36 কিমি/আওয়ারকে যদি আমরা মিটার/সেকেন্ডে নিয়ে আসতে চাও কি করবে? 36-এর সাথে 5/18 গুণ করবে, 18 দুগুণে 36, 5 দুগুণে 10, মানে 10 মিটার/সেকেন্ড অ্যান্সার, মানে ইয়ে আসছে, ভেলোসিটিটা আসছে। তার যদি স্কোয়ার করো, 10-এর স্কোয়ার করলে 100, নিচে 2 আর 0.5, 0.5 মানে হাফ, তাই তো, ইন্টু 10, জির মান 10, 2 কেটে যাচ্ছে, নিচে 0 ওপরে 0 কেটে গেল, তাহলে পড়ে থাকছে শুধু 10, অ্যান্সার 10 মিটার হলো অ্যান্সার। 6-এরটা অ্যান্সার পেয়ে গেলাম। 7-এরটা দেখো, 20 কেজি ভরের একটি বস্তু অমসৃণ তলের ওপর রাখা আছে, মানে তার মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করবে, এটা অমসৃণ। তার কি বলছে এবার, বস্তুটির ওপর 200 নিউটন কাজ করা হলো, হলো মাস 20 কেজি, বলছে 2 সেকেন্ড সময়ে 5 মিটার/সেকেন্ড বেগ লাভ করলো, ঘর্ষণ গুণাঙ্কের মান কত? কিভাবে করবে? দেখো এর ফ্রিকশন ফোর্স কত কাজ করবে আগে বার করি। F max কত আসবে? μ n
এখানে এন কত, এন ইজ ইকাল টু এখানে এমজি, তাই তো? তাহলে এফ ইজ ইকাল টু লিখতে পারি মিউ, মিউ বার করতে হবে, মিউ বলে দেয়নি। মিউ ইজ ইকাল টু হবে মাস 20 কেজি ইন্টু 10, হলো? দেখো এটা একদম 1 নম্বর কনসেপ্ট থেকে এসছে। 200 নিউটন, বস্তুটি কিছু সময় পর এত বেগ লাভ করেছে, মানে নিশ্চয়ই 200 নিউটনটা এফ ম্যাক্সের থেকে বড়। মাইনাস এফ ম্যাক্স কত, এই ফর্মুলা দেখ। আচ্ছা আমি এটা মুছে দিই, মেন বেসিক ফর্মুলাটা লিখাও। সরি সরি, আসলে আজান দিচ্ছে তো একটু মাথা গুলিয়ে যাচ্ছে। হলো, এখানে আমরা এটা জানি না, কিন্তু এটা কিভাবে বার করবো? কাইনেমেটিক্সের একটা সূত্র ছিল কি, এ ইজ ইকাল টু কি, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই টাইম। এটা প্রথমে স্থির ছিল, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে আসবে ভি ফাইনাল বাই ভি ইনিশ বাই সরি ভি ফাইনাল বাই টি। ফাইনাল ভেলোসিটি কত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে 5/2, তার মানে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হলো, 1 মিনিট আয়নটা হয়ে যাক। দেখো তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম, এফ জানি 200 নিউটন, মাইনাস এফ ইজিয়াল টু কত আসছে, এফ ম্যাক্স ইজিয়াল টু মিউ এমজি, মানে 200 ইন্টু মিউ, তাই তো? ঠিক কি না? ইজিক্যাল টু এম এ 20 ইন্টু এ কত এসে 2.5। দেখো 20টা যদি এদিকে ভাগ করে দাও, পড়ে থাকছে কি 10 মাইনাস 10 মিউ ইজিক্যাল টু 2.5, হলো? এবার কি আসছে, দেখো 10 মিউ ইজিক্যাল টু আসছে 10 মাইনাস 2.5 ইজিক্যাল টু 7.5। এবার যদি মিউ 10টা যদি ওদিকে নিয়ে চলে যাও 0.75, অ্যান্সার এ। কোশ্চেন ভালো কোশ্চেন, প্র্যাকটিস করবে একবার। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা তো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু কিভাবে করবো দেখো, এটা বেসিক ভাবে করা যায় আর একটা নিনজা টেকনিকে করা যায়, ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে। দেখো মিউর ডাইমেনশন কি হয়, ডাইমেনশন লেস, ঠিক কিনা? তার মানে এদিকের যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে সেগুলোর যদি আমরা ডাইমেনশন বার করি আর ওপর নিচ কাটাকুটি করি, তাহলে হতে হবে কি, ডাইমেনশন লেস হতে হবে। তো এখানে অপশানগুলো দেখো, এদিক ওপরে কি, এটা পিটা হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম, তাই তো? মোমেন্টামের ইউনিটটা কেমন হয়, সেই ইউনিট দিয়েই করি। মোমেন্টামের ইউনিট হয় এম, আচ্ছা মোমেন্টামের ইউনিট এরকম হয়, আচ্ছা মাস ইন্টু ভি দিয়ে করছি, এম ভি হয় মাস, এম এ স্কোয়ার ভি স্কোয়ার হবে, তাই তো? মাস স্কোয়ার ভি স্কোয়ার। নিচের নিচের কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে এমন একটা বেরোতে হবে যার মাস স্কোয়ার থাকতে হবে, তবে তবে তো মাস স্কোয়ার কাটবে, তাই না? আচ্ছা আমি এটা ভালো করে দেখি, দেখো এম সরি না, এটা বেসিক, এটা বুঝে গেলে আমি বোঝাতে দেরি হবে, কিন্তু তুমি বুঝে গেলে তোমার করতে 1 সেকেন্ডও লাগবে না, তুমি দেখেই বুঝে যাবে, অ্যান্সার বেরিয়ে আসবে। ডাইমেনশন লেস নিয়ে আসতে হবে এদিকেটা, প্রথম আসলে সমস্যা হলো প্রথম অপশানটাই অ্যান্সার। আমি যদি এটা যদি দেখি দিয়ে করাই, তাহলে কি বলবো, মজা আসবে না। আমি বি আর এর মধ্যে কম্পেয়ার, শুধু বিটটা দেখো, বি ইউনিটগুলো লিখছি, কেজি মিটার পার সেকেন্ড, তাই তো? কেজি মিটার পার সেকেন্ড, কেজি স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। নিচে কি হবে, কেজি হবে। ত্বরণের একক কি, মিটার বাই সেকেন্ড স্কোয়ার, তা হোল স্কোয়ার, এবং এক্স এক্সের একক মিটার।
তাই তো? দেখো কেজি কেজি, উপরে 2 কেজি, নিচে 1 কেজি, কেজি কেটে যাচ্ছে। আর বাকিগুলো আমাদের দেখার দরকার নেই, তাই না? বাকিগুলো মিটার পার সেকেন্ড ক্যান্সেল আউট হোক না হোক, কিন্তু কেজিটা পড়ে থাকবে, তার মানে ইউনিটলেস হবে না, তাই না? ও এইগুলো যদি কাটাকাটি হয়ে যায় তাও কেজিটা থাকবে, এবং যদি না কাটাকাটি হয় কেজির সাথে কিছু একটা থাকবে, মোটামুটি ইউনিটলেস হলো না, কিছু না কিছু একটা ইউনিট থাকবে। কিন্তু ওপর এইটা দেখো, এটা দেখো, এটা কি থাকছে? কেজি স্কোয়ার মানে মাস স্কোয়ার ইন্টু মিটার পার সেকেন্ড তার হোল স্কোয়ার বাই কি থাকছে, কি থাকছে? জিএম স্কোয়ার। আচ্ছা, কেজিটাকে আগে লিখি, সাজিয়ে লিখি, কেজি স্কোয়ার, মাস স্কোয়ারও তো আছে, তাই না? আর ত্বরণের একক কি দেখলাম? মিটার পার সেকেন্ড স্কোয়ার তার এ ইন্টু মিটার। এখানে কি হচ্ছে? কেজি স্কোয়ার কেটে আছে, তার মানে এগুলো কেটেও, এগুলো কেটে, এগুলো কেটে পুরোটার, পুরোটা কেটে ইউনিট লেস আসতে পারে, তাই না? কিন্তু এগুলো দেখো, এখানে এখানে দেখো, এটা দেখো, এটা যদি করা যায়, এটা যদি ইউনিট বার করা যায়, এখানে কি কেজি, মিটার পার সেকেন্ড, নিচে কি আসছে? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, আচ্ছা সরি, কি হচ্ছে, প্রথমে কেজি আসছে, তারপর আসছে মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার, তাই তো? এক্স মানে মিটার, কেজি কেজি কেটে যাচ্ছে, ঠিক কথা, কিন্তু এইগুলো আর কাটছে না। এখানে নিচে আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, উপরে থাকছে মিটার, সরি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, উপরে থাকবে মিটার পার সেকেন্ড, মানে এটা ইউনিটলেস আসছে না। ঠিক সিমিলারলি যদি এটাও বার করে দেখবে ইউনিটলেস আসবে না, কিছু না কিছু ইউনিট থাকবে, একমাত্র এ অপশানটা ইউনিটলেস হবে, দেখবে উপর নিচে কেটে যাবে, যে কোনো ইউনিট থাকবে না। দেখো 9 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে যে অনুভূমিক তলের উপর স্থির অবস্থায় রাখা একটি 5 কেজি ওজনের কাঠের ব্লকের মধ্যে 50 গ্রাম ওজনের গুলি ছোঁড়া হলো। খুব ভালো কথা, মনে করো এটা একটা কাঠের ব্লক, তার উপর একটা গুলি, যার ওয়েট কত দিয়েছে? 50 গ্রাম, ঠিক আছে? এবং কাঠের ব্লকটার ওজন কত? 5 কেজি, হলো। এবার বলছে ব্লক ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2। এবার বলছে গুলিটি ছোঁড়ার পর ব্লকটির মধ্যে গুলিটি প্রবেশ করায় ব্লকটি 5 মিটার দূরে সরে গেল, হলো। এটা 5 মিটার। দেখো এর ব্লকটা ঢোকার পরে মনে করে এরকম একটা কন্ডিশন তৈরি হচ্ছে, হ্যালো। তখন এই সিস্টেমটার বেগ কত হবে? এটা তো রেস্টে ছিল, এটা রেস্টে ছিল, এই সিস্টেমটার বেগ মনে করো ভি। দুটো সিস্টেম তৈরি হচ্ছে, দেখো এখানে পৌঁছানোর আগে দুটো সিস্টেম কল্পনা করতে হবে। ফার্স্ট এটা একটা সিস্টেম, দেন এটা একটা সিস্টেম, যেখানে ব্লক ও বুলেট দুটোই ঢুকিয়ে আছে। তো এখানে কনজারভেশন অফ মোমেন্টাম থেকে, লিনিয়ার মোমেন্টাম থেকে আমরা পাবো কি? ইনিশিয়াল পি ইনিশিয়াল ইকুয়াল টু পি ফাইনাল। ইনিশিয়াল মোমেন্টাম যদি দেখা যায়, এটা তো জিরো, কোথায় গেল? এটা তো জিরো, কারণ এ রেস্টে আছে। থাকছে কোনটা? বুলেটের বেগটা আমরা জানি না, ওটা তো বের করতে বলেছে, ওটা আমরা দেখবো, বার করবো। 0.05 কেজি হয়ে যাবে, তাই না? 50 গ্রামকে যদি কেজিতে এ করো, 0.05 কেজি ইন্টু বুলেটের ভেলোসিটি ইউ ধরে নিলাম। ফাইনাল, ফাইনাল মোমেন্টাম মানে যখন বুলেট ও ব্লক একসঙ্গে আছে, সেক্ষেত্রে আমরা বেগটা ধরে নিলাম ভি, ঠিক আছে? ভি, আর মাস কত? 50 কেজি, সরি 5 কেজি প্লাস 0.05 কেজি। তো 5 কেজি সাপেক্ষে 0.05 কেজি অনেক ছোট, তো আমরা 0.05 কেজিটাকে নেগলেক্ট করবো ক্যালকুলেশনের সুবিধার্থে, ঠিক আছে? কিন্তু 5 কেজি শুধু লিখছি।
হলো 1 মিনিট। তাহলে এখান থেকে আমরা ভিটা কত পাবো? ভি ইজ ইকাল টু পাচ্ছি 0.05 ইউ বাই কত 5। ঠিক আছে, হলো। এবার আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, এস ইজ ইকাল টু ইউটি, যেহেতু থেমে আছে মন্দন হচ্ছে, মাইনাস হাফ ইউটি মাইনাস হাফ এটি। না সরি, এটা না, এটা ফেলবো না, কারণ আমরা টাইম ফাইমের ব্যাপারে কিছু জানি না, টাইমের ব্যাপারে আমরা কিছু জানি না, সুতরাং এইটা আমরা ফেলবো না। আমরা ফেলবো ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। ঠিক আছে, অ্যাসিলারেশন কত হবে? অ্যাসিলারেশন হবে এ ইজ ইকাল টু মিউজি, এ ইজ ইকাল টু মিউজি। ঠিক আছে, এটা কিভাবে হচ্ছে এটা তো বলার টাইম নেই, মানে এটা তো বেসিক জিনিস, তোমরা জানো যে থাকলে কি, মানে ফ্রিকশন থাকলে সেক্ষেত্রে অ্যাসিলারেশন ইজ ইকাল টু এ ইজ ইকাল টু মিউজি। আর এটা ইনডাইরেক্টলি এতেও লেখা আছে, কোথায় বলো তো? ফার্স্ট নোটসে লেখা আছে, একটু খেয়াল করে দেখবে, এ ইজ ইকাল টু মিউজি লেখা আছে, তোমরা বুঝে দেখতে পাবে। তো এস তো জানি আমরা এখানে 5 মিটার, ফাইনাল ভেলোসিটি 0, যেহেতু থেমে যাচ্ছে কিছুটা দূর পর, 5 মিটার পর থেমে যাচ্ছে, তাহলে আমরা ভি স্কোয়ার, ভি কত বের হয়েছে আমরা 0 পয়েন্ট, এটা ভি, সরি এটা 0 ভি না, ইনিশিয়াল ফাইনাল ভেলোসিটি 0, এই ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটিটা ভি। এই সিস্টেমটা যদি দেখা যায়, ইনিশিয়াল ভেলোসিটি ভি, ভির মান কত? আচ্ছা এটা আমি আর একটু করলি, ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। হলো, তো ইউ স্কোয়ার কত আসবে? ইউ স্কোয়ার, এই ইউ স্কোয়ার এখানে 5-এর স্কোয়ার করলে 25, এবং যদি দশমিক তুলে দেওয়া হয় 10⁻⁻4 আসছে, দেখবে, বাই 5-5-এর স্কোয়ার 25। কথা ক্লিয়ার? ইজিক্যাল টু 2a, এ কত? মিউজি, মিউ কত দিয়েছে এখানে 0.2, 0.2 ইন্টু 10, তাই তো। আর এস, এস কত আছে 5 মিটার, এস কত 5 মিটার। হলো, এই দশমিক আর এই 10 কেটে যাচ্ছে, ওপরে 25 নিচে 25 কেটে যাচ্ছে, থাকবে ইউ স্কোয়ার ইজিক্যাল টু, না ইউ স্কোয়ার ইজিক্যাল টু থাকবে কি 10 নিচে 10⁻⁻4, ওপরে 2 ইন্টু 2 4 ইন্টু 5। হলো, এবার ইউর মাথায় যদি রুট তুলে নাও, মানে ইউ স্কোয়ার তুলে দাও, ওপরে রুট হয়ে যাবে, তো √4 করলে 2 ইন্টু 5, √5 লিখে দিলাম, আর এখান থেকে 10⁻⁻2 আসবে, তাহলে আসে 200 ইন্টু √5। √5-এর মান কত? √5-এর মান আমরা জানি না, কিন্তু √4-এর মান জানি 2, তাই তো। কিন্তু এখানে √5 আছে, 2-এর থেকে একটু বেশি হবে, তার মানে √5-এর মান আমি ধরে নিলাম 2, তাহলে 2 ইন্টু 200, তাহলে কত হবে 400, কিন্তু অ্যাকচুয়ালি 400 নয়, যেহেতু √5 আছে, √5-এর মান 2-এর থেকে একটু বেশি, তার মানে 400 থেকে একটু বেশি, 400 থেকে বেশি কোনটা আছে 447। হলো, 10 নম্বরটা দেখো, বলছে ভূপৃষ্ঠে 14 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান একটি বস্তু ঘর্ষণজনিত বাধার ফলে 50 মিটার পথ অতিক্রম করার পর থেমে যায়, বস্তুটি ও ভূপৃষ্ঠের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কি হবে? দেখো এখানে স্টপিং ডিস্ট্যান্সের ব্যাপার বলছে, স্টপিং ডিস্ট্যান্সের মতো, ঠিক আছে। স্টপিং ডিস্ট্যান্স ফর্মুলাটা কি জানি, ফ্রিকশনের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2 মিউ জি। সিমিলারলি আগেটার ক্ষেত্রে কোথায় গেল, এখানে অ্যাকচুয়ালি আমরা স্টপিং ডিস্ট্যান্সের ফর্মুলাটাই লিখেছি,
বুঝলে? এটা কি লিখেছিলাম এখানে? অ্যাকচুয়ালি স্টপিং ডিস্টেন্সের ফর্মুলাটাই লিখেছি, এর জায়গায় মিউজি, তাই না? এস ইকাল টু ইউ স্কোয়ার বাই 2 মিউজি। তো ইউ স্কোয়ারটা বার করতে বলেছি, যদি এটা দিয়ে গুণ করে দিই, ইউ স্কোয়ার ইজ ইকাল টু এস 2 মিউজি। বুঝলে? সুতরাং এখন স্টপিং ডিস্টেন্সের কোশ্চেন হচ্ছে, তো বলেছে কতটা দূর থেকে থেমে যায়, 50 মিটার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 50 ইজ ইকাল টু, ভেলোসিটি কত ছিল, 14 ইন্টু 14, জিজ্ঞেস করছে ঘর্ষণ গুণাঙ্ক, মিউটা জিজ্ঞেস করছে, 2 ইন্টু জির মান 10 ইন্টু মিউ, তাই তো? মিউ এর মান বার করলে হয়ে যাবে। সুতরাং এটা তোমরা ক্যালকুলেশন করবে, ইজি জিনিস। 11টা দেখো, 11টা বলছে 5 কেজি ভরের একটি ব্লক টেবিলের উপর বসানো আছে, ভালো কথা। 8 নিউটন অনুভূমিক বল দিয়ে ব্লকটি ঠেলা হচ্ছে, ব্লক ও টেবিলের মধ্যে ঘর্ষণ বল হবে কত? দেখো, এটা একদম প্রথম কোর্স কনসেপ্ট। 8 নিউটন বল দিয়ে টানছে, তার আগে আমরা প্রথম চেক করব এফ লিমিটিং ফ্রিকশন কত বা এফ ম্যাক্স কত। এফ ম্যাক্সের ফর্মুলা কি, মিউ এন, তাই তো? এখানে এন ইজ ইকুয়াল টু হবে এমজি, ঠিক কি না? মিউ কত, স্ট্যাটিক ফ্রিকশনটা ফার্স্ট দিয়ে দেখবো, 0.3, 0.3 এম। মাস কত আছে, 5 ইন্টু 10, তাই তো? 0 0 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 15 মিটার। দেখো, বস্তুটির কিন্তু ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স 15 নিউটন, মানে বস্তুটিকে যদি মুভ করাতে গেলে মিনিমাম 15 নিউটন দিতে হবে, সে জায়গায় 8 নিউটন দিচ্ছে। বস্তুটি কি মুভ করবে? বস্তুটি মুভ করবে না। এবং তার উপর ঘর্ষণ বল কত কাজ করবে, 8 নিউটন। 15 নিউটন অবধি যতটা, মানে 15 নিউটন অবধি, জিরো থেকে 15 নিউটন অবধি যা ফোর্স দেবে, সেই ফোর্সটাই হবে ফ্রিকশন ফোর্স, ঠিক আছে? কারণ এর ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স 15 নিউটন এবং জিরো। যখন বস্তুটির ওপর কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, তখন তার উপর জিরো বল প্রয়োগ, মানে জিরো ফ্রিকশন ফোর্স কাজ করছে। কিন্তু এবার 0 থেকে 15 নিউটনের মধ্যে যে যাই ফোর্স অ্যাপ্লাই করবে না কেন, সেই ফোর্সটাই হবে ফ্রিকশন ফোর্স। এখানে 8 নিউটন অ্যাপ্লাই করছো এবং 0 থেকে 15-র মধ্যে পড়ছে, তাই এর মানে ফ্রিকশন ফোর্স হবে কি, 8 নিউটন। 12টা দেখো, হ্যাং করছে মনে হচ্ছে। তো 12টা কি বলছে, 30 কেজি ভরে একটি বস্তু অনুভূমিক অমসৃণ তলের ওপর রাখা আছে, বস্তুটির উপর 200 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি 2 সেকেন্ড সময়ে স্থির অবস্থা থেকে 4 মিটার 5 সেকেন্ড দ্রুতি লাভ করে, ঘর্ষণ গুণাঙ্কের মান কত? দেখো, এই জিনিসটা দেখো, বস্তুটি যখন মানে সরছে বা নতুন বেগ লাভ করছে, মানে বস্তুটির ওপর ফ্রিকশন ফোর্সের থেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এফ অ্যাপ্লাইড ফোর্স মাইনাস এফ ম্যাক্স ইজ ইকুয়াল টু এম এ। নেট ফোর্স ওই ব্লকের ওপর এরকম, এবং সে যদি এ অ্যাসিলেশন নিয়ে চলে, তাকে আমরা এইভাবে লিখতে পারি, তাই না? কারণ আমরা এফ নেট ইজ ইকুয়াল টু কি জানি, নিউটনের দুটো সূত্র, মানে দ্বিতীয় সূত্র থেকে কি জানলাম এটা। এছাড়া আমরা শর্ট নোটসেও বলে দিয়েছি এফ নেট তাহলে এই ব্লকের ওপর কী কাজ করছে, এফ মাইনাস এফ ম্যাক্স, তাই তো? তার আগে আমরা এটা বার করে নিই, এ ইজ ইকুয়াল টু কী পেলাম, ভি এফ মাইনাস ভি ইনিশিয়াল বাই কত টাইম, ফাইনাল ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড এবং ইনিশিয়াল ভেলোসিটি 0, যেহেতু স্থির অবস্থা থেকে শুরু করেছে। তাহলে 4/2 হলো, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এফ নেট কত হবে, এটা তো মনে হয় করলাম এরকম কোশ্চেন করলাম না, মিউ এমজি। আচ্ছা, মিউটা বার করতে বলছি, এম কত আছে 30, 10 ইজ ইকাল টু এম এ। এম কত 30 আর অ্যাসিলেশন কত বার হয়েছে 2, তাই তো? তাহলে 200 মাইনাস 60, সরি 200 মাইনাস 60 ইজ ইকাল টু থাকছে এদিকে 300 মিউ। তাহলে এদিকে যদি বিয়োগ করা হয় থাকছে 140/300। এটা ক্যালকুলেশন করবে, অ্যান্সার চলে আসবে। 13টা দেখো, 2 কেজি ভরের কোনো ব্লক অনুভূমিক রাস্তায় রাখা আছে, ব্লক ও রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2।
যদি ব্লকের ওপর 6 নিউটন অনুভূমিক বল প্রয়োগ হয় তবে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কী হবে? তাই তো, মানে এই ফর্মুলাটা ফেলতে হবে, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই তো। কিন্তু এখানে ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু জিরো ছিল, স্থির অবস্থায় ছিল, তাই ইনিশিয়াল ভেলোসিটি জিরো, তাহলে বার করতে হবে হাফ এ টি স্কোয়ার। এ কত হবে এটা বার করতে গেলে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এফ ইজিক্যাল টু এফ মাইনাস এফ ম্যাক্স ইজিক্যাল টু এম এ, তাই তো। এটাকে যদি আরও ভেঙে লিখি, এফ মাইনাস মিউ এম জি ইজিক্যাল টু এম এ, তাই তো। তাহলে এ ইজিক্যাল টু কী পাবো, এফ মাইনাস মিউ এম জি বাই এম। এফ কত নিউটন বল প্রয়োগ করেছে 6, মাইনাস মিউ কত আছে 0.2, মাস কত 2 ইন্টু 10 বাই মাস কত 2, এই 0 এটা কেটে আছে, তাহলে পড়ে থাকছে ওপরে 6 মাইনাস 4 মানে 3/2, তাই তো। এ ইজিক্যাল টু পাচ্ছি আমরা 3/2, এখান থেকে হাফ 3/2 ইন্টু টি স্কোয়ার, কত সেকেন্ডে বার করতে বলেছে, প্রথম সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে, তার মানে 1, তাহলে থাকছে কি 3/4, তাই তো। 3/4 যদি ক্যালকুলেশন করা হয় কী হবে বলো তো, কিছু একটা হবে। 25 যদি করে দাও, ওপর নিচে 25 যদি গুণ করে দেওয়া যায়, 3 25 4 25 100, উপরে 3 25 75, আসছে 0.75, কিন্তু অ্যান্সার কী দিয়েছে, অ্যান্সার দিয়েছে সি 0.5। দেখো প্রসেস এই তোমাদের অ্যান্সার ভুল আছে কিনা তোমরা চেক করে দেখবে একবার, ঠিক আছে। দেখি আমি একবার পড়ে দেখি, 2 কেজি কোনো ভরের ওপর অনুভূমিক রাস্তায় রাখা আছে, ব্লক ও রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2, যদি ব্লকের ওপর 6 নিউটন অনুভূমিক বল প্রয়োগ হয় তবে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কী হবে? আমার তো মনে হয় না যে মেথড ভুল করা হয়েছে, তো তোমরা চেক করে দেখবে। মানে অ্যান্সার তাহলে 0.75 মানে 0.8-এর কাছাকাছি, তার মানে এইটা একটা হতে চাচ্ছে, তাই না। কিন্তু তোমরা একবার দেখবে যে কোথায় ভুল হয়েছে। এই কোশ্চেনটা আমার ডাউট আছে, সম্ভবত কোশ্চেনটা মিস্টেক আছে। দেখো এখানে প্রথমে সমতরণ হবে না, সমতরণ না দিয়ে বলতে হতো সমবেগে চলছে, সমবেগে গতিশীল, কোন দিকে, পূর্ব দিকে। দেন গাড়ির টায়ার ও রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে এই গাড়িটির সর্বাধিক ত্বরণ কী হবে? দেখো সমবেগে চলছে মানে আমরা এই ফর্মুলা লিখতে পারি, এফ মাইনাস সময় বেগে চলছে মানে আমরা কি জানি জেনারেল ফর্মুলাটা, মানে এফ মাইনাস এফ ইজিক্যাল টু এম এ, সময় বেগে চলছে মানে ত্বরণ 0, তাহলে লিখতে পারি এফ ইজিক্যাল টু এফ মানে আবার জানি মিউ এম জি, তাই তো। ফোর্স জানি, ফোর্স থেকে যদি অ্যাক্সিলারেশন বার করতে চাই, ত্বরণ বার করতে চাই, তাহলে কী করতে হবে, একে নিচে মাস দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এম কেটে যাচ্ছে, তাহলে তা পড়ে থাকছে কি মিউ জি। অ্যান্সার গাড়িটি সর্বাধিক ত্বরণ মিউ জি, এটা তো ঠিক কথা। এবার বলছে ঘর্ষণ ও বল টায়ারের উপরের দিকে পূর্ব দিকে কাজ করবে না। তোমরা জানো না যে সবসময় ফ্রিকশন ফোর্স কি বস্তুর মোশনকে অপোজ করে, এদিকে বস্তুটা এদিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে, তাহলে এর কাজ হবে কোন দিকে কাজ করবে, পূর্ব দিকে যদি যাই এর কাজ হবে মানে ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করে, পিছনের দিকে মানে ওয়েস্ট, তাই তো। কিন্তু এখানে অ্যান্সার দিয়েছে এ ও সি দুটোই কারেক্ট, সরি এ ও বি দুটোই কারেক্ট, তাই তো। আমার মনে হচ্ছে শুধু অ্যান্সার এ হবে। 15টা দেখো, একটি এম ভরের ব্লক টেবিলের ওপর স্থির অবস্থায় রাখা আছে, ব্লক ও টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ, এবং ব্লকটি সর্বনিম্ন যে বলের গতিশীল হবে তা হলো ড্যাশ। এটা তোমাদের লার্ন করে নিতে বলতেছিলাম, আমাদের শর্ট নোটসে আছে, কত নম্বর 2 নম্বর পয়েন্টসে আছে মনে হয় সম্ভবত। 16 নম্বর কোশ্চেনটা দেখো, 16 নম্বর কোশ্চেনে বলছে কোন এক ব্যক্তি 1 কেজি ভার, 1 কেজি ভার মানে এটা কিন্তু ফোর্সের ইউনিটে আছে, 1 কেজি ভার মানে 1 কেজি ভার সমান সমান 9.8 নিউটন, বা ইংলিশে এটা কি বলে কেজি ওয়েট, ঠিক আছে। এটা জিনিস মনে রাখো,
কেজি ভার ওজনের একটি বই দু হাতে চেপে ধরে আছে যাতে বইটি পড়ে না যায়, এইরকম কেস। একটা বই আছে, মনে করো এটা বই, দুদিকে এই ফোর্স দিয়ে চেপে ধরে আছে। তো এবার বলছে যে প্রত্যেক হাতের চাপের বল যদি 2.5 কেজি ভার হয়, মানে এন ইজ ইকুয়াল টু, এখানে বলছে 2.5 কেজি ওয়েট। কেজি ভার কিন্তু এটা মাসের একক নয়, এটা কিন্তু মানে ফোর্সের একক, মনে রাখতে হবে এই জিনিসটা। তারপর বলছে তবে ওই হাতের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান কত হবে। দেখো ওপরে এফ কাজ করছে, এদিকে মানে ওপরে 2F কাজ করছে, নিচে mg কাজ করছে, তাহলে আমরা কি লিখতে পারি, পূর্ণকালীনই আমরা কি লিখতে পারি, 2F ইজ ইকুয়াল টু mg। আবার F ইজ ইকুয়াল টু কি জানি আমরা, F ইজ ইকুয়াল টু মিউ এন। এখানে যে যে ফোর্স দিয়ে বইটাকে ধরে রাখছি সেটাই কিন্তু নর্মাল রিয়াকশন হবে, ঠিক আছে। তাহলে 2 ইন্টু মিউ এন ইজ ইকুয়াল টু mg। বার করতে হবে মিউটা, মিউ ইজ ইকুয়াল টু mg বাই কত, 2n। এখানে mgর পুরো মানটা বলে দিয়েছে, mgর মান বলে দিয়েছে 1, ঠিক আছে, 1, নিচে 2 ইন্টু এন, এর মান বলে দিচ্ছে 2.5 কেজি ভার, 2.5 কেজি, ঠিক আছে। তাহলে অ্যান্সার আসবে 1/5। একে উপর নিচে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে 2/10, তাই তো, তাহলে আসবে 0.2। হলো। এটাও সেম কোশ্চেন, এখানে একটা জিনিস বলে দিচ্ছে সমবেগে উলম্বভাবে উঠছে, সমবেগে উলম্বভাবে উঠছে মানে মানে এখানে জি কনস্ট্যান্ট আছে। যদি কোনো একটা ত্বরণ নিয়ে ওপরে উঠতো তখন এখানে আমরা জি এফেক্টিভ লিখতাম, তখন জি প্লাস এ বা জি মাইনাস এ কিছু একটা করতাম যদি নিচে নামতো বা উপরে উঠতো এরকম হলে। কিন্তু এখানে সমবেগে বলেছে মানে এখানে অ্যাক্সিলারেশন 0, সুতরাং ঘাবড়ানোর কথা মানে কোনো নেই। এখানে শুধু জি বসবে। আর একটা জিনিস, এখানে এই অপশানটা ভুল আছে, অ্যান্সারটা ভুল আছে, এখানে অ্যান্সার হবে 25 নিউটন, ঠিক আছে, যেটা তোমাদের অপশানে নেই। কত অ্যান্সার হবে, 25 নিউটন, ঠিক আছে, তোমরা এটা ট্রাই করবে। 17টা দেখো, একটি 5 নিউটন ওজনযুক্ত এক ব্লক উলম্ব দেয়ালে 12 নিউটন বল, এটা মনে করো একটা দেয়ালে এখানে একটা ব্লক আছে, সেটা উলম্ব 12 নিউটন 12 নিউটন বল ধরে চেপে ধরা আছে। যদি 12 নিউটন বল দিয়ে তুমি চেপে ধরে থাকো তাহলে এখানে একটা নর্মাল রিয়াকশন কাজ করবে, সেটারও মান হবে কত, 12 নিউটন, তাই তো। নিচে কাজ করবে কি mg, ওপরে কি কাজ করবে, এই মানে এই কন্ট্যাক্ট বরাবর ফ্রিকশন ফোর্সটা কি করবে, বইটা পড়তে বাঁধা দেবে। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি F ইজিক্যাল টু mg, F ইজিক্যাল টু কি মিউ এন ইজিক্যাল টু mg। এনটা কত, 12 নিউটন। কি জিজ্ঞেস করেছে এখানে, ব্লকের ওপর দেওয়াল দ্বারা প্রযুক্ত বলের মান। ও শেট, অত কিছু করছি কেন, মানে তোমার নর্মাল রিয়াকশন জিজ্ঞেস করেছে, 12 নিউটন দিয়ে তুমি ধরে আছো, তোমার নর্মাল রিয়াকশনও 12 নিউটন হবে। বেশ, অত কিছু করার দরকার নেই। এবার দেখো, অ্যাক্টিভ লিফটের মেঝেতে এম ভরের একটি বস্তু রাখা আছে, বস্তু ও মেঝের ঘর্ষণ গুণাঙ্ক মিউ। লিফটে অবাধে পতনশীল হলে মানে সীমাস্থ স্থিতি ঘর্ষণ বলের মান কত, মানে এফ লিমিটিং বা এফ ম্যাক্স যাই বলো সেটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। এই ক্ষেত্রে যখন বস্তুটি মানে লিফটে যদি অবাধে পড়বে মানে সে তার ত্বরণ হবে জি, নিচের দিকে পড়ছে, তার মানে অ্যাপারেন্ট ওয়েট হবে কত, এখানে এম জি মাইনাস এ, এর মান কত দিয়েছে, জি দিয়েছে, তাহলে এম জি মাইনাস জি কী হবে, তাহলে 0 হবে। অ্যাপারেন্ট ওয়েট 0 মানে তার নর্মাল রিয়াকশনও 0, কারণ নর্মাল রিয়াকশানটায় আমরা অ্যাপারেন্ট ওয়েট মানে পাই, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কি বলতো, এই ব্লকটা মাটির সাথে মানে গ্রাউন্ডে থাকবে না, ব্লকটা ওপর থেকে গ্রাউন্ড থেকে উঠে যাবে, গ্রাউন্ড থেকে উঠে গেলে মানে কন্ট্যাক্ট ফোর্স থাকছে না, কন্ট্যাক্ট ফোর্স না থাকবে মানে তার মধ্যে ফ্রিকশন ফোর্সও 0, কারণ এফ ইজিক্যাল টু মিউ এন, এন তো 0 হয়ে যাচ্ছে, এটা কন্ট্যাক্টটা থাকবে না অ্যাকচুয়ালি ব্লকটা, তাহলে অ্যান্সার 0। 1900টা দেখো, 0.1 কেজি ভরে একটি ব্লকের ওপর অনুভূমিক দিকে 5 নিউটন বল প্রয়োগ করে ব্লকটি একটি দেওয়ালের গায়ে চেপে ধরে আছে, ঠিক আছে। ব্লক ও দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5 হলে ব্লকের ওপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কত, এটা আগে যেটা আমরা করতে যাচ্ছিলাম, এটা দেওয়ালের ওপর একটি ব্লককে
এফ ফোর্স দিয়ে মানে 5 নিউটন ফোর্স দিয়ে চেপে ধরে আছে। 5 নিউটন চেপে ধরে আছে মানে সেও নর্মাল রিয়াকশন করবে কত 5 নিউটন। ঠিক আছে, তার মানে এখানে আমরা পেয়ে গেলাম এন ইজিক্যাল টু 5 নিউটন। আর কি বলছে যে ঘর্ষণ গুণাঙ্ক, এদের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে কত 0.5 হলো। এবার নিচে কি কাজ করবে এমজি, এই কন্ট্যাক্ট বরাবর কি কাজ করবে এফ ফ্রিকশন ফোর্স। আমরা যেহেতু বস্তুটি সে মানে ইকুইলিব্রিয়াম আছে তাহলে আমরা লিখতে পারি এফ ইজিক্যাল টু এমজি। এফ মানে আমরা কি লিখতে পারি মিউ এন ইজিক্যাল টু এমজি। এন কত আছে 5 নিউটন, মিউ আছে 0.5, 0.5। আচ্ছা, এত কিছু বার করার দরকার নেই, আবার আমি কোশ্চেন পুরো না পড়ে করছি। আচ্ছা, কোশ্চেন তোমরা কিন্তু পুরো পড়বে। এম কত আছে, এম 0.1। কি জিজ্ঞেস করে জানো, 1 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এফ লিমিটিং ফ্রিকশনটা বার করে, এফ ম্যাক্সটা বার করা যাক, এফ ম্যাক্সটা বার করা যাক। এই বলছে কি এফটা বার করতে বলছে, ব্লকের ওপর ক্রিয়াশীল ঘর্ষণ বল, এফ ম্যাক্স বার করতে বলেছে। এফ ম্যাক্স বার করতে বলবে না, এফটা জিজ্ঞেস করতে বলছে, আমরা এফ ম্যাক্সটা আগে বার করবো। এফ ম্যাক্স ইকুয়াল টু মিউ এন, তাই তো। মিউ কত আছে 0.5 ইন্টু নর্মাল রিয়াকশন 5, তাহলে কি আসছে 5 5 25, 2.5 নিউটন। ঠিক আছে, আর এমজি কত, এমজি ইকুয়াল টু 0.1 ইন্টু, তাহলে কি হচ্ছে 1 নিউটন। অ্যান্সার কোনটা হবে বলো তো? অ্যান্সার হবে এটা 9.8। তো এটা যদি 10কে 9.8 ধরা হয় কি হবে 0.9.8। অ্যান্সার হবে সিটটা। এখানে অ্যান্সার এটা দিয়েছে, এ হবে না, কারণ ম্যাক্সিমাম ফোর্স লাগবে 2.5, সরি হ্যাঁ ম্যাক্সিমাম ফোর্স 2.5। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ফোর্স ফ্রিকশন ফোর্স এখানে 2.5, কিন্তু এখানে তোমার এমজি যতটা লাগবে, এমজি যতটা অ্যাক্ট হবে, এমজিটা কত 0.98। আচ্ছা, এর ফ্রিকশন ফোর্সের লিমিট 0 থেকে কী হতে পারে 2.5, ম্যাক্সিমাম যেহেতু এটা। তো এর মধ্যবর্তী যদি কোনো ফোর্স কাজ করে ওই ব্লকটার ওপরে, ওটাই হবে ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, ওর মানে ওর মধ্যবর্তী কত আসে 0.98, তাহলে এর ওপরেও সেটা কাজ করবে 0.98। তাহলে অ্যান্সার সি। কুইটটা দাও। 7 কেজি ভরের একটি ঘনক একটি মরসিট অনুভূমিক তলের ওপর রাখা আছে। ঠিক আছে, ভালো কথা। তারপর বলছে ওর মাথার ওপর 3 কেজি ভরের একটি ছোট ঘনক রাখা আছে। 7 কেজি আর 3 কেজি। এবার দুটি ঘনকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5। এটা ব্লক ওভার ব্লক প্রবলেম। ছোট ও বড় ঘনকটির ওপর যথাক্রমে যে পরিমাণ বল প্রয়োগ করলে দুটি ঘনক একসঙ্গে চলবে তা হলো। ছোট ও বড়, আগে ছোটটার ওপর বল প্রয়োগ করছে, ম্যাক্সিমাম কত ফোর্স প্রয়োগ করলে মানে ওপরে ব্লকের ওপর ম্যাক্সিমাম কত বল প্রয়োগ করলে সেটা একসাথে চলবে। সেই ফর্মুলাটা কি মনে আছে? আমার শর্ট নোটসে লেগে আছে, এফ ইজিক্যাল টু m1 প্লাস m2 ইন্টু m1 বাই m2, ওপরের মাস ইন্টু মিউজি। এখানে টোটাল মাস 10 ইন্টু ওপরের মাস কত আছে, ওপরের মাস আছে 3 কেজি, নিচে আছে 7 কেজি। ঘর্ষণ গুণাঙ্ক কত দিয়েছে 0.5 মানে হাফ। ঠিক আছে, এবার জির মান 10 আমরা লিখতেই পারি। এবার যদি আমরা কাটাকাটি করি 2 5, তাহলে থাকছে 3 5 15, 150/7। এটাকে যদি আরও কাটাকাটি করি 7 দুগুণে 14, 7 একে 7, 21 পয়েন্ট সামথিং আসবে, তাই তো। তাহলে অ্যান্সার 21 আমরা ধরে নিতে হবে। দেখো এইটাই অ্যান্সার, একমাত্র 1 নম্বরের 21 আছে।
ঠিক আছে, আমরা দুটো মানে ওই অ্যান্সারটাও বার করবো। চলো মনে করি নিচের দিকে এফ ফোর্স কাজ করলো, টানলো। তো এটার সূত্রটা কী ছিল? এফ ইকুয়াল টু m1 প্লাস m2 মিউ জি, তাই তো? টোটাল মাস 10 কেজি, 3 প্লাস 7 10, হাফ 0.5 মানে হাফ, জির মান 10, তাই তো? তাহলে কী আছে? 100/2 মানে 50 নিউটন। 50 নিউটন, 49, 50-এর কাছাকাছি, মানে এরা জিকে 9.8 ধরে করেছে। হলো 21-এটা দেখো, বরফের উপর দাঁড়িয়ে 48 কেজি সম্পন্ন একটি ব্যক্তি 6 কেজি ভরের একটি পাথরখণ্ড 4 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকে দিয়ে ছুঁড়লেন। ওই ব্যক্তি ও বরফের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.01 হলে ওই ব্যক্তি যে দূরত্বে পিছিয়ে যাবেন তা হলো কি হবে? মানে এখানে স্টপিং ডিস্টেন্স জিজ্ঞেস করছে, কত? সোজা কথা, স্টপিং ডিস্টেন্স হলো স্টপিং ডিস্টেন্স সূত্র কি জানি? u² / 2 মিউ জি, এখানে যদি ফ্রিকশন দেওয়া থাকে। এখানে আমরা ইউটা জানি না, কে স্টপ হবে? স্টপ হবে ওই ব্যক্তিটা কিছুটা দূরত্বে গিয়ে থেমে যাবে। কী জন্য থামবে? মানে কী জন্য, মানে পিছনে সরবে? ও একটা পাথরখণ্ড 4 মিটার পার সেকেন্ডে ছুঁড়েছে। এক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা লিখতে পারি যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। দেখো ইনিশিয়ালি বস্তুটি মানে মানুষটির বেগ কিন্তু 0 ছিল, তাই না? তাহলে ইনিশিয়ালি মানুষটার বেগ 0 লিখতে পারি। ফাইনালি পাথরের বেগ 6 কেজি ভরের 6 × 4 লিখতে পারি, প্লাস মানুষের ভর কত? 48 ইন্টু ও একটা কোনো একটা স্পিড অর্জন করলো ইউ দিলাম। তাহলে 48 ইন্টু ইউ, ওপরে থাকছে 4 ছক 24, আর নেগেটিভ সাইন আসবে। নেগেটিভ সাইন মানে তুমি যদি বস্তুটাকে এদিকে ছোঁড়ো, মানুষটা এদিকে একটু মুভ করবে। তাহলে ইউ ইজিক্যাল টু আসছে হাফ মিটার পার সেকেন্ড। তাহলে ইউ স্কয়ার ইজিক্যাল লিখতে পারি 1/4 ইন্টু নিচে 2, মিউ কত দিয়েছে? 0.01 ইন্টু 10, তাই তো? শূন্য যদি উপরে তুলে দিই, দুটো শূন্য, একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে 10/8। 10/8কে যদি ক্যালকুলেশন করো 1.25 আসবে। 22-এরটা দেখো, একটি অমসৃণ নততলের ওপর ডাব্লু ওজনের স্থির অবস্থায় আছে এবং ঘর্ষণ কোণ ল্যামডা হলে, ঘর্ষণ কোণের ফর্মুলা কী ছিল? tan থিটা ইজিক্যাল টু মিউ। তাহলে বলছে প্রয়োজনীয় যে ন্যূনতম বল ওই ওজনকে নততল বরাবর গতিশীল করবে তা হলো কত? একটি অমসৃণ নততলের ওপর ডাব্লু ওজনের স্থির অবস্থায় আছে, ন্যূনতম বল ওই যে মানে প্রয়োজনীয় যে ন্যূনতম বল ওই ওজনকে নততল বরাবর গতিশীল করবে তা কি হবে বলো তো? একটি অমসৃণ নততলের উপর ডাব্লু ওজনের স্থির অবস্থায় আছে, ঘর্ষণ কোণ ল্যামডা হলে প্রয়োজনীয় ঘর্ষণ কোণ ল্যামডা, মানে এখানে তোমার থিটার জায়গায় ল্যামডা বলে দিয়েছে। খুব ভালো কথা, খুব ভালো কথা, থিটার জায়গায় ল্যামডা। এবার বলছে যে ন্যূনতম যে বল ওই নততল বরাবর গতিশীল করবে, mg সাইন থিটা। ন্যূনতম ফোর্স কত লাগবে? এটা লাগবে, তাই তো? না, এটা না, সরি, ন্যূনতম কত লাগবে? ওই ফ্রিকশন ফোর্সের ইকুয়াল ফোর্সটা লাগবে। ফ্রিকশন ফোর্স কত আছে? ফ্রিকশন ফোর্স কত লাগে ওখানে? এখানে ফ্রিকশন ফোর্স কত লাগে? মিউ এমজি কস থিটা, এমজি কস থিটা। এখানে থিটা হবে না, এখানে ল্যামডা দিয়ে আছে। তো আরেকটা জিনিস, মিউ জায়গায় বলছে ট্যান ল্যামডা, মিউ জায়গায় যদি ট্যান ল্যামডা লেখো এমজি এমজি কস ল্যামডা, এখানে এমজি ইজিক্যাল টু বলে দিচ্ছে ডাব্লু। তাহলে তুমি কি লিখতে পারবে?
ডাব্লিউ ইজ ট্যান ল্যামডা ইজ টু সাইন ল্যামডা বাই কস ল্যামডা কেটে যাবে, তাহলে পড়ে থাকছে সাইন ল্যামডা। বলো অ্যান্সার তাহলে এটা। 23 দেখো, একটি আনত নততলের ওপর বস্তু সাম্য অবস্থায় আছে, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে অনুভূমিকের সঙ্গে আনত তলের সর্বাধিক নতি কত হবে? এটা সে ট্যান থিটা ইজিক্যাল টু মিউ, এই কনসেপ্ট দিয়ে। তাহলে থিটা এখানে চাইছে, তাহলে কত হবে? থিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স মিউ। ঠিক আছে, বাকিগুলো তুমি সব করবে, হয়ে যাবে ওই একই কোশ্চেন। নততল বরাবর স্থির বেগে একটি বস্তু পিছলে নামছে, যদি নততলটি নতিকোণ থিটা হলে তাহলে গতি ও ঘর্ষণ গুণাঙ্ক কি হবে? ট্যান থিটা। হলো, এই আগের তার কোশ্চেন মতো, শুধু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিয়েছে। 2.5 কেজি ভরের একটি ব্লক একটি নততল বরাবর এত বেগে নিচে পড়ছে, 1 সেকেন্ড পরে ব্লকটির বেগ হলো 5 মিটার পার সেকেন্ড, অনুভূমিকের সঙ্গে নততলের কোণ কত? এটা কিভাবে করবে? একটা নততল আছে, নততলের উপরে একটি ব্লক আছে যার ভর 2.5 কেজি এবং নততল বরাবর 1 মিটার পার সেকেন্ডে হচ্ছে, তো কিছুক্ষণ পরে তার বেগ হলো 5 মিটার পার সেকেন্ড। দেখো এখানে এ ইজিক্যাল টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই টি, তাই তো? টি কত? টি যাই হোক। আবার এ ইজিক্যাল টু কি জানি আমরা? জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এই দুটো ইকুয়েশন যদি সলভ করো অ্যান্সার চলে আসবে। এগুলো তো তোমার কি বলবো, তোমাদের হাতে তো ক্যালকুলেটর আছে, তো আরও ইজিলি চলে আসবে। ছাব্বিশ নম্বর কোশ্চেনে দেখা যাক, একটি নততলের নতি কোণ 45 ডিগ্রি, ঘর্ষণ গুণাঙ্ক 0.5, ওই তল বরাবর স্বাধীনভাবে নিচে নামলে একটি বস্তুর ত্বরণ হবে কত? মানে এ ইজিক্যাল টু জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এই ফর্মুলাটাকে তোমাকে ইউজ করতে বলছে। 45 ডিগ্রি বলেছে থিটা, ঘর্ষণ গুণাঙ্ক বলেছে 0.5, এবার ত্বরণটা বার করতে বলছে, কিছু না 10 ধরে নিলাম, সাইন থিটা ও সাইন 45 ডিগ্রি মান 1/√2 মাইনাস মিউ মান কত? হাফ ইন্টু 1/√2, কারণ কস 45 ডিগ্রির মানও 1/√2, তাহলে 1/√2 যদি কমন নিই 10/√2 ইন্টু 1 মাইনাস হাফ, পড়ে থাকছে হাফ, 10/2√2, তাই তো? তাহলে থাকছে 5/√2, 5/√2 আচ্ছা এরকম। আচ্ছা এই অপশান, এইটা দিয়ে অপশান আছে, দেখো 9.8/2√2, তাহলে আসছে 26-এর ডিটটা। 30 ডিগ্রি নতি বিশিষ্ট একটি নততল বরাবর একটি বস্তু G/4 ত্বরণ দিয়ে নিচে নামছে, ঠিক আছে? তাহলে এখানে বলেছে এ ইজিক্যাল টু জি জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। হলো, এখানে এ ইজিক্যাল টু বলে দিচ্ছে G/4, সিম্পলি এর জায়গায় G/4 লিখে দাও, ইজিক্যাল টু জি, ওদিকে পড়ে থাকছে কি সাইন থিটা, সাইন 30 ডিগ্রি মান হাফ মাইনাস মিউটা বার করতে বলছে, কস 30 ডিগ্রি মান √3/2। হলো, এদিকে জি জি কেটে যাচ্ছে, এদিকে পড়ে যাচ্ছে হাফ ইজিক্যাল টু হাফ কমন নাও, 1 মাইনাস মিউ √3, এদিকে 2 কেটে যাচ্ছে, মানে 2 আর 4-এর সাথে কেটে থাকছে, এদিকে হাফ পড়ে থাকছে, তাহলে এবার থাকছে মিউ √3 ইজিক্যাল টু 1 মাইনাস হাফ, কিছু না, এটা ওদিকে নিয়ে চলে গেলাম, এটা এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে এটা থাকছে হাফ, তাই তো? তাহলে মিউ ইজিক্যাল টু 1/2√3, 1/2√3, সিটটা অ্যান্সার। 28-এরটা দেখো,
একটি তলের ঘর্ষণ গুণাঙ্ক √3। তলটি নতি যত হলে ওর উপরে অবস্থিত বস্তু পিছলে যাওয়ার উপক্রম করবে তা হলো ট্যান থিটা ইজিক্যাল টু মিউ। এই জিনিসটা তুমি জানো কিনা সেটা জিজ্ঞেস করছি অ্যাকচুয়ালি। তাহলে এখানে মিউ ইজিক্যাল টু বলে দিচ্ছে কত, √3। তাহলে থিটা ইজিক্যাল টু হবে 60°, ঠিক কিনা, 60°। এই কোশ্চেনে দেখা যায় একটি ব্লক অনুভূমিক তলের সঙ্গে 30° কোণে স্থির অবস্থায় আছে। ব্লক ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.8। যদি ব্লকের ওপর ক্রিয়াশীল ঘর্ষণ বল 10 নিউটন হয় তাহলে কেজি একক হয় ব্লকের ওজন কি হবে? হ্যালো, আচ্ছা এটা মুছে দিই। এখানে ঘর্ষণ বল বলে দিয়েছে ব্লকের ওপর কত, 10 নিউটন। কত ঘর্ষণ বল কাজ করে? এফ ইজিক্যাল টু মিউ এম জি কস থিটা, এটা ইজিক্যাল টু বলে দিয়েছে 10 নিউটন। খুব ভালো কথা। এবার বলছে যে ওজন কত হবে, মানে মাসটা কত বার করতে হবে, তাই তো। কস 30° মানে √3/2, তাহলে এম ইজিক্যাল টু হবে, আচ্ছা এদিকে জির মান 10 আসে, এদিকে 10 কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কস 30° মান √3/2 এবং মিউর মান কত বলে দিয়েছে 0.8, ঠিক আছে। শূন্যটা ওপরে যদি চলে যায় তাহলে থাকছে 20/8 √3। √3কে আমরা কি লিখতে পারি? দেখো √3কে আমরা এইভাবে লিখতে পারি 5/9, সরি 9/5, ঠিক আছে। তাহলে আমরা 20/9 ইন্টু 5/8। আচ্ছা তোমরা ক্যালকুলেটারে বসাবে, তোমাদের কাছে ক্যালকুলেটার আছে, বসাবে, অ্যান্সার চলে আসবে। দেখো 30-এর অঙ্কটা কি বলছে, একটি বস্তু থিটা নতিকোণ বিশিষ্ট নততল বরাবর সমবেগে নামছে। সমবেগে নামছে মানে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। কি বুঝতে হবে? সরি, দেখো সমবেগে নামছে মানে তোমার নিচে যে ফোর্সটা কাজ করছে নিচের দিকে এই বরাবর নততল বরাবর যে ফোর্স কাজ করছে এবং উপরের দিকে ফ্রিকশন ফোর্স, দুজন কিন্তু সমান। মানে এখানে আমরা লিখতে পারি নিচের দিকে কি কাজ করে, mg সাইন থিটা ইজিক্যাল টু, মানে এফ ইজিক্যাল টু এফ লিখতে পারি। উপরে কি কাজ করে, উপরে কাজ করতে মিউ mg কস থিটা। কথা ক্লিয়ার? এবার বলছে যে যখন নিচের মানে বস্তুটি ওই তল বরাবর উপরের দিকে ইউ বেগে প্রক্ষেপ করলে বস্তুটি নততল বরাবর যতটা দূরত্ব পর্যন্ত উঠবে তা হলো, মানে এটা একটা স্টপিং ডিস্টেন্সের ভ্যারাইটি বলতে পারো। মনে করি আমরা এস ডিস্টেন্স অবধি উঠবে এবং প্রক্ষেপ কত বেগে প্রক্ষেপ করেছে, ইউ দিয়ে, ইউ স্কোয়ার বাই 2a, তাই তো। ওপরে ওঠার সময় আমরা অ্যাসেলারেশনটা কি লিখি, এ ইজিক্যাল টু জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা, বলো। এখানে এখানে এদিকে এম আছে, এদিকে এম আছে, তাহলে আমরা এদিকে মিউ জি কস থিটা ইজিক্যাল টু, আচ্ছা জি ও জি কেটে দিই, এদিকে জি আছে এদিকেও জি কেটে আছে, তাহলে মিউ কস থিটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি কি, সাইন থিটা। জি ইজিক্যাল টু সাইন থিটা প্লাস সাইন থিটা, তাহলে 2 সাইন থিটা, এদিকে জি আছে তাহলে লিখতে পারি 2g সাইন থিটা। ক্লিয়ার? তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারি, ইউ স্কোয়ার, আগে থেকে 2 ছিল, এদিকে 2g সাইন থিটা। ভালো কোশ্চেন, লেভেলের কোশ্চেন। তাহলে আসবে ইউ স্কোয়ার বাই 4g সাইন থিটা, ঠিক আছে। ভালো কোশ্চেন, এটা ইন্টারেস্টিং কোশ্চেন। অ্যান্সার সিটটা। 31-এরটা দেখো, একটি মসৃণ 45° নতি বিশিষ্ট নততল বরাবর নামতে একটি বস্তু যে সময় লাগে, 45° নতি বিশিষ্ট একটি অমসৃণ, দুটি নততল, একটি মসৃণ একটি অমসৃণ। তারপরে বলছে যে মসৃণ তলে মানে অমসৃণ নততল বরাবর নামতে n গুণ বেশি সময় লাগে। ঠিক কথা, মানে স্বাভাবিক ব্যাপার, যেখানে ফ্রিকশান আছে তার টাইম তো বেশিই লাগবে, কারণ এখানে বাঁধা ফোর্স কাজ করছে। আমি মনে করি t1 সময় লাগে স্মুথ সারফেসে, ধরে নিলাম।
স্মুথ সারফেস, এবং T2 লাগছে রাফ সারফেস, মানে যেখানে অমসৃণ। হলো। এবার কোশ্চেনে বলে দিয়েছে T2 ইজ ইকুয়াল টু n গুণ বেশি T1 এর। ঠিক আছে, এটা আমার সাইডে লিখে রাখলাম, এটা কোশ্চেনে বলে দিয়েছে। এবার দেখো আমরা কোশ্চেনটা আরও একভাবে লিখি। একটি নততল, দুটি নততলের অ্যাঙ্গেল 45 ডিগ্রি, ঠিক আছে, মানে ডিটা সেম, আর ছেড়ে দিয়েছে মানে বস্তুটার ইনিশিয়াল ভেলোসিটি 0। তাহলে আমরা এই ফর্মুলাটা লিখতে পারি এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইনিশিয়াল ভেলোসিটি 0, আর এটাকে আমরা এসকে ডি ধরেছি, ডি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি হাফ এ টি স্কোয়ার। ঠিক, এটা দিয়ে আমরা আরও লিখবো কাজকর্ম, এই ফর্মুলাটা দিয়ে কাজকর্ম আমরা শুরু করব। ঠিক আছে, দুজনের কিন্তু ডি সেম, আর এটা দুজনের কি হবে সেটা দেখাই। এটা মনে করি ফ্রিকশানের 0, এর একটা ফ্রিকশান আছে মিউ, মানে এটা স্মুথ সারফেস, এটা রাফ সারফেস। এখানে নিচে বরাবর কি কাজ করবে এমজি, এই বরাবর কাজ করবে এমজি। আচ্ছা, জিটা দিয়ে করি এমজি, এদিকে কাজ করবে কি এমজি কস থিটা, তোমরা সবাই জানো। আর এই বরাবর কাজ করবে কি এমজি সাইন থিটা। ফোর্স যদি এমজি সাইন থিটা কাজ করে, তার অ্যাসিলারেশন কত কাজ করবে? অ্যাসিলারেশন ইকুয়াল কি এফ বাই এম, এমজি সাইন থিটা বাই এম করি, তাহলে জি সাইন থিটা থাকবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা কি জানি? এটার ক্ষেত্রে তো আমরা জানি A2 ইজিক্যাল টু কী কাজ করে, A2 ইজিক্যাল টু কাজ করে জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, জানো তো তোমরা। এবার দুজনের ক্ষেত্রে ডি সেম, এদিকে হাফটাও সেম, তাহলে আমরা এদিকে লিখতে পারি ডি প্রপোর্শনাল টু এ টি স্কোয়ার। তো এবার দুজনের ডি সেম মানে আমরা এটা লিখতে পারি, কি লিখতে পারি সেটা নেক্সট পেজে দেখাচ্ছি। দেখো লিখতে পারি স্মুথ সারফেসের ক্ষেত্রে লিখতে পারি A1 যেহেতু ধরেছি T1 স্কোয়ার, তাই তো A2 T2 স্কোয়ার। এ ইজগাল টু স্মুথ সারফেসের ক্ষেত্রে কী পেলাম জি সাইন থিটা ইন্টু T1 স্কোয়ার ইজগাল টু, এটা কী হয়েছিলাম জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, ঠিক কিনা, ইন্টু T2 স্কোয়ার। আর একটা জিনিস যেটা দেখলাম T2 ইজিক্যাল টু n টাইমস অফ T1, তাই তো, এটা আমরা কোশ্চেনে দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে তার আগে জি জি কেটে দিলাম, সাইন থিটা, এক মিনিট, দেখো সাইন থিটার মান দিয়ে দিয়েছে 45 ডিগ্রি। তো আর একটা জিনিস T2 জায়গায় যদি আমরা T1টা লিখে দিই, আরেকটা লাইন করি, ঠিক আছে, সাইন থিটা T1 স্কোয়ার সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, T2র মান লিখে দিলাম n স্কোয়ার T1 স্কোয়ার, ঠিক আছে। হলো, সাইন থিটার মান কত 45 ডিগ্রি, সরি সাইন থিটার মান 1/√2, যেহেতু থিটা এগুলো 45 ডিগ্রি, 1/√2 T1 স্কোয়ার বাই √2 ইজিক্যাল টু, আচ্ছা একটু ব্যাকেট হবে, ব্যাকেট দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস দেখো T1 স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে পড়ে যাচ্ছে 1/√2 মাইনাস মিউ ইন্টু 1/√2, ঠিক তো, এদিকে থাকছে কি n স্কোয়ার। আচ্ছা T1 স্কোয়ার তো কেটে গেছে, এদিক থেকে যদি তুমি √2 কমন নাও, এই √2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এদিকে 1 পড়ে থাকছে, ওদিকে পড়ে থাকছে 1 মাইনাস মিউ ইন্টু n স্কোয়ার। তোমার বার করতে হবে n। আচ্ছা কি ফর্মে বার করতে হবে দেখিনি একবার, মিউ বার করতে হবে। মিউ যদি বার করো 1 মাইনাস মিউ ইজিক্যাল টু লিখতে পারো কি 1/n স্কোয়ার, তাই তো, তাহলে মিউ ইজিক্যাল টু লিখতে পারো 1 মাইনাস 1/n স্কোয়ার, ঠিক কিনা। তাহলে অ্যান্সার কোনটা আসছে, বিটা 32। এটা দেখো 32-এর কোশ্চেনটা ভুল আছে, অরিজিনাল কোশ্চেন হবে এটা।
32 নম্বর কোশ্চেনে দেখো, 32 নম্বর কোশ্চেনটা মিস্টেক আছে একটু। বলছে যে একটি বস্তুকে একটি নষ্টতল বরাবর ওপরে তুলতে সর্বনিম্ন যে বল প্রয়োজন হয় তা বস্তুটিকে ওই তল বরাবর ওপরে তুলতে যে বল প্রয়োজন হয় তার 3 গুণ। দেখো কথার কোনো যুক্তি হয় না। এটা এরকম হবে যে কোশ্চেনটা দেখো, দ্য মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু মুভ বডি আপ ইনক্লাইন প্লেন ইজ 3 টাইমস অফ, মানে ফোর্স ওপরে তুলতে আপ ফোর্স 3 টাইমস অফ ডাউন। ঠিক আছে, একটি ইনক্লাইন প্লেন বরাবর একটি বস্তুকে ওপরে তুলতে যে ফোর্স লাগে তার 3 গুণ ওই বস্তুটাকে নিচে নামতে যে ফোর্স লাগে তার 3 গুণ লাগছে। ঠিক আছে, এবার দেখো আমরা এই ফর্মুলাটা তো জানি, ওপরে তুলতে কী লাগে, অ্যাসেলারেশন কী লাগে, এ ইজিক্যাল টু এ ইন্টু সরি ইকুয়াল টু জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। জানো তো এই অ্যাক্সিলারেশন লাগে। এবার যদি মাস যদি আপে প্লাস হবে, সরি আপে যদি হয় প্লাস হবে। এবার এবার এটা কি ত্বরণ জানি, এটা আমরা যদি এবার ফোর্স কত লাগে এই বস্তুর মাস গুণ করে দিলে ফোর্স পাবো। বস্তুর মাস মনে করি এম ইজিক্যাল টু 3 ইন্টু কী হবে 3 ইন্টু এম জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। হলো, এদিকে এমজি এদিকে এমজি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে সাইন থিটা প্লাস মিউ কস থিটা ইজিক্যাল টু 3 সাইন থিটা মাইনাস 3 মিউ কস থিটা। এবার আমরা কি করব, সাইন থিটাগুলো এক জায়গায় আনি আর মিউ কস থিটাগুলো আর এক জায়গায় নিয়ে আসি। মনে করো আমরা এদিকে মিউ কস থিটাগুলো লেফট সাইডে রাখছি, তাহলে এদিকে মিউ কস থিটা এদিকে যদি নিয়ে চলে আসি মাইনাস 3 মিউ কস থিটা যদি এদিকে নিয়ে চলে আসি থাকছে কি 4 মিউ কস থিটা ইজিক্যাল টু 3 সাইন থিটা মাইনাস সাইন থিটা। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা সরি এখান থেকে আমরা পাচ্ছি 2 সাইন থিটা। হলো, 4 মিউ সাইন থিটাকে যদি ওদিকে নিয়ে চলে যাই, সরি কস থিটাকে যদি ওদিকে নিয়ে চলে যাই তাহলে কি থাকবে 2 ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু আসছে 2 মিউ, ট্যান থিটা ইজিক্যাল টু আসছে কি 2 মিউ। এখানে মিউ ইজিক্যাল টু কত বলেছে, আচ্ছা যদি বস্তু ও নততলের ঘর্ষণ গুণাঙ্ক, আচ্ছা মিউ ইজিক্যাল টু বলেছে 1/2√3। ঠিক আছে, 1/2√3 আর ওপরে 2 ছিল, 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1/√3। তাহলে 1/√3 কার মান হয়, ট্যান 30 ডিগ্রির মান, ট্যান 30 ডিগ্রির মান হয় 1/√3। তাহলে অ্যান্সার সি। এখানে 60 আছে তো শায়দ অ্যান্সার ভুল আছে। 60 গ্রাম ভরে একটি বস্তুকে 30 ডিগ্রি নতিবিশিষ্ট একটি নততলে রাখা আছে। নততল বরাবর নিচের দিকে লব্ধি বল কত 0.1764 হলে ঘর্ষণ গুণাঙ্ক কী হবে। নিচের দিকে লব্ধি বল মানে বলা আছে এইটা একটা নততল, উপরে একটা ফোর্স সরি বস্তু আছে, নিচে কত ফোর্স কাজ করবে, নিচে কাজ করবে এমজি সাইন থিটা, ওপরে কাজ করছে এমজি মিউ এমজি কস থিটা। ঠিক আছে, এটা একটু আমি ভালো করে লিখি, কি আছে মিউ এম জি কস থিটা। হলো, এবার লব্ধি ফোর্স কোনটায় এদিকে আসছে মানে এমজি সাইন থিটা মাইনাস এমজি সাইন থিটা মাইনাস কী হবে মিউ এম জি কস থিটা। এফ ইজিক্যাল টু তাহলে এটা আসছে। কোশ্চেনে বলা আছে এফ এর মানটা দিয়ে দিয়েছে, এফ এর মান কত দিয়ে দিয়েছে 0.176। আর কি বলে দিয়েছে
থিটা ইজ ইকুয়াল টু বলে দিচ্ছে 30 ডিগ্রি। আর মিউটা চেয়েছে, আর জি তো তোমরা জানো 10 ধরবে, আর মাস কত দিয়েছে 60 গ্রাম দিয়েছে, তার মানে এটা তোমরা কেজিতে নিয়ে আসলে কী হয় 0.06 কেজি হলো। এই ভ্যালুগুলো যদি তুমি এই ইকুয়েশনে বসিয়ে দাও তাহলে মিউটা পেয়ে যাবে। তোমাদের হাতে ক্যালকুলেটর আছে, তোমরা এটা করবে। 34 এটা দেখো, কোনো নততলের ওপর রাখা বস্তু নততলটির অনুভূমিক তলের সঙ্গে 30 ডিগ্রি কোণে রাখলে চলতে শুরু করে। মানে এখানে এই জিনিসটা বলতে পারো যে মিনিমাম 30 ডিগ্রিতে রাখলে বস্তুটি চলতে শুরু করবে। ওর থেকে বেশি রাখলে তো চলবেই, কিন্তু এর থেকে কমে রাখলে চলবে না। তার মানে এখানে বুঝতে হবে যে ট্যান থিটা ইজ ইকাল টু মিউ, এই কনসেপ্টটাকে তোমাকে ইউজ করতে হবে। এখান থেকে তোমরা মিউ ইজ ইকাল টু পাবে কি ট্যান 30 ডিগ্রির মান 1/√3 হলো। এবার বলছে নততলটি যখন 45 ডিগ্রি আনো থাকবে তখন বস্তুটির ত্বরণ কী হবে। ত্বরণের ফর্মুলাটা কী জানো তোমরা, এ ইজ ইকাল টু জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা হলো। এখানে মিউর মানটা 1/√3 বসিয়ে দেবে। আচ্ছা, এখানে জির মান 10 লিখি, সাইন 45 ডিগ্রি মান 1/√2 মাইনাস মিউর মান 1/√3 কস 45 ডিগ্রি মান 1/√2। 1/√2 কমন নাও, 10/√2 1 মাইনাস 1/√3। এটা ক্যালকুলেশন করলে কোনো একটা অ্যান্সার এসে যাবে, সেটাই অ্যান্সার। এবার এই কোশ্চেনে দেখো, অনুভূমিক তলে রাখা একটি ব্লকের উপর উলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে একটি ফোর্স দিয়ে ঠেলা হচ্ছে উলম্বর সাথে। এটা যদি উলম্ব আঁকা হয় এর সাথে একটা 30 ডিগ্রি কোণ করে, ঠিক আছে, 1 থিটা। তো ঘর্ষণ গুণাঙ্ক কত দেওয়া আছে মিউ। বলে ব্লকটি ঠিক সচল রাখতে প্রয়োজনীয় বল কি হবে। দেখো এটা যদি আমরা আরো করি, এই বরাবর কাজ করছে এফ, এটা যদি থিটা হয় এটাও থিটা, নিচে কাজ করছে কি এমজি, আর এর যদি হরিজন্টাল উপাংশ নিই এমজি কস থিটা, এর যদি ভার্টিক্যাল উপাংশটা নিই হবে এফ সাইন থিটা হলো। ওপরে নর্মাল রিয়াকশান এন কাজ করছে, তো এখানে এন ইজিক্যাল টু আমরা লিখতে পারি এন ইজিক্যাল টু এমজি প্লাস এমজি কস থিটা, তাই তো। তো আর নিচের দিকে মানে পিছনের দিকে কাজ করছে এফ, চলতে শুরু করলে মানে চলতে শুরু হবে মানে চলাতে গেলে তোমার মিনিমাম যেটা ফোর্স লাগবে এফ ইজিক্যাল টু এফ সাইন থিটা, তাই তো। তাই এফ ইজিক্যাল টু কী জানি আমরা মিউ এন, এনটা জানি এই, তাহলে এফ এর জায়গায় মিউ এন যদি এফ সাইন থিটা যদি লিখি তাহলে এনের জায়গায় আমরা কি লিখতে পারি, এনের জায়গায় লিখতে পারি এম জি প্লাস এম জি কস থিটা ইজিক্যাল টু এফ সাইন থিটা বলো। তোমাদের বার করতে হবে কি প্রয়োজনীয় বল হবে, কি বার করতে বলেছে, বলটা বার করতে বলেছে, তাই তো। আচ্ছা, একটা জিনিস ভুল হয়েছে তো, এম জি কস থিটা কেন হবে, এখানে এফ কস থিটা হবে, তাই তো। এখানে এফ কস থিটা হবে, তাহলে এম জি এটা হবে এফ কস থিটা হলো। এটা এফ কস থিটা। বার করতে কি বলেছে, ঘর্ষণ গুণাঙ্ক মি হলে ব্লকটির ঠিক সচল রাখতে প্রয়োজনীয় বল কি হবে, মানে এফ এর মান বার করতে হবে, তাই তো। এফ এর মান যদি বার করতে বলে মিউ এম জি
তখন এখানে অপশানগুলো ভুল আছে, বুঝলে? তোমার এফটা তো বার করতে বলেছে, তো এখান থেকে যদি তুমি এফ বার করো কি হবে, যদি তোমরা ক্যালকুলেশন যদি করো হবে এরকম একটা, এটা যদি করা যায় এদিকে mg বাই বলছি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইজিক্যাল টু এফ, ঠিক আছে? এটা অ্যান্সার হতে চায়। এরকম কোনো অপশান নেই, তোমরা অপশানগুলো একটু ইগনোর করতে পারো, মানে এটা জেনে রাখো কীভাবে হচ্ছে, ঠিক আছে? দেখো এই কোশ্চেনটা দেখো, 36 নম্বর বলছে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত একটি নততলের উপর 2 কেজি ভরের একটি ব্লক রাখা আছে। ব্লক ও নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দিয়েছে 0.7। নততল বরাবর যেতে বল প্রয়োগ করলে ব্লকটি নততল বরাবর ত্বরণহীনভাবে উঠবে কত, মানে কত বল প্রয়োগ করতে হবে ওটার ব্লকটির ওপর। মনে করো এখানে একটা ব্লক আছে, ব্লকের নিচে কি কাজ করছে, এমজি সাইন থিটা, তাই তো? তো এমজি সাইন থিটা পরিমাণ যদি আমরা বল যদি ওপরের দিকে দিই তাহলে কি চলতে শুরু করবে, ওপরে উঠবে। তো ফোর্স ইজিক্যাল টু এমজি সাইন থিটা। তো মাস এখানে কত দিয়েছে, 2 কেজি, জি 9.8, সাইন থিটা সাইন 30 ডিগ্রি মান হাফ, 2 কেটে আছে, তাহলে পড়ে আছে 9.8 নিউটন। হলো 9.8 নিউটন, অ্যান্সার নেই, 9.8 নিউটন অ্যান্সার হবে, ঠিক আছে? তো 37-এর দেখো এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, কম্পিটিটিভ এক্সামে আসে এসব। আচ্ছা এটা 4 মিটার করো না, অ্যান্সার এখানে 4 মিটার আছে। কি বলছি দেখো, একটি ট্রাকের পিছনের পাল্লা খোলা, ঠিক আছে? পিছনের পাল্লা থেকে 4 মিটার ভেতরে দিকে 20 কেজি ভরের বাক্সের বর্তমান, এটার মাস হচ্ছে 20 কেজি। তারপর বলছে এক্ষেত্রে মিউ ইজগাল টু 0.15 এবং জি এত। ট্র্যাকটি স্থির অবস্থা থেকে 2 মিটার/সেকেন্ড ত্বরণ নিয়ে সোজা রাস্তায় চলতে শুরু করলে শুরুর স্থান থেকে যে দূরত্বে বাক্সটি গাড়ি থেকে পড়ে যাবে সেটি হলো কি, কত? তার মানে বলছে কোশ্চেনটা এরকম বলছে যে এই বাক্সটি নিচে পড়তে যে সময় লাগবে সেই সময়ে এই ট্র্যাকটি সামনে কত দূর যাবে, ঠিক আছে? তো আগে আমরা বার করব যে এই বাক্সটার নিচে পড়তে কত সময় লাগবে, ঠিক আছে? দেখো বাক্সের ওপরে একটি ফোর্স কাজ করবে, এটা যদি এদিকে যায় এ ত্বরণ নিয়ে যদি যায় এর ওপর কাজ করবে একটা সিউডো ফোর্স, তার মানটা কত, সিউডো ফোর্স হবে এম এ। সিউডো ফোর্স বার করার নিয়ম হলো যে সিস্টেমটা যে ত্বরণে যাচ্ছে সেই ত্বরণ ইনটু মাস, যার সিউডো ফোর্স বার করবো যার ওপর তার মাস, বলো? তো এখানে সিউডো ফোর্স কত লাগবে, সিউডো ফোর্স লাগবে কত, মাস কত এর বলেছে 20 কেজি, এবং অ্যাসিলারেশন কত 2 মিটার, তাহলে 2×4 40 মিটার/সেকেন্ড স্কোয়ার, সরি স্কোয়ার না, এত নিউটন, 40 নিউটন লাগবে, ভালো কথা। আচ্ছা এর উপর ফ্রিকশন ফোর্স কত লাগছে, ফ্রিকশন ফোর্স লাগছে এফ ইজিক্যাল টু মিউ এম জি। তো এখানে মিউ কত আছে, 0.15, মাস বলেছে 20 কেজি এবং অ্যাসিলারেশন মানে জি 10। তো এটা যদি কাটা যায় 0 0 কেটে যাচ্ছে, তাহলে 30 নিউটন। তাহলে এফ নেট ফোর্স কত লাগছে ওই ব্লকটির ওপর, এফ নেট লাগছে লেফটে 40 নিউটন, রাইটে 30 নিউটন, তাহলে লাগছে 10, হলো? তো অ্যাসিলারেশন কত হবে, ওই ছোটো ব্লকটির অ্যাসিলারেশন কত হবে, ছোটো ব্লকটির অ্যাসিলারেশন হবে 10/মাস, মাস কত আছে 20 কেজি, মানে 0.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এটা কতক্ষণ লাগবে পড়তে সেটা দেখতে হবে। এর প্রথমে ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল, আমরা এই ফর্মুলাটা লিখবো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 4 মিটার, ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল, তাই এই টার্মটা জিরো হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে হাফ ইন্টু হাফ, তাই তো 0.5কে হাফ লিখে দিচ্ছে ইন্টু টি স্কোয়ার, তাহলে পড়ে থাকছে 16, টি স্কোয়ার মান 16 এলো, তাহলে টির মান কত হবে
4 সেকেন্ড, 4 সেকেন্ড পর বস্তুটি পড়ে যাবে। এবার দেখি যে 4 সেকেন্ডে ট্র্যাকটি কত দূরে গেল। ট্র্যাকটির ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, তাই তো। আবার যদি ওই ফর্মুলা লিখি এস ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে হাফ এটি স্কোয়ার টি স্কোয়ার। টি ছিল 4, 4 স্কোয়ার করলে 16। অ্যাসিলেশন তো 2 মিটার/সেকেন্ড, এটা তো কোশ্চেনে দিয়ে দিয়েছে। তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 16 মিটার। তাহলে অ্যান্সার সি। বোঝা গেছে? 38, আচ্ছা 39 এগুলো পেছনে মানে আছে, 39টা এর পরে আছে, কারণ এগুলো সিমিলার অঙ্কগুলো আমি এক জায়গায় করেছি। দেখো এটা তো আমাদের কোশ্চেনে তো আছে, কি বলেছিলাম, ওয়াই ইজ ইকাল টু মিউ মিউ এল বাই 1 প্লাস মিউ, হলো। মিনিমাম এত লেন্থ, ওয়াই লেন্থ থাকবে, নিচে ঝুলতে পারবে। তার থেকে বেশি গেলে কি পুরো চেনটা নিচে পড়ে যাবে। এটা তোমরা একদম ফার্স্টে পাবে, আমার ফার্স্টে শর্ট নোটসে আমি বলে দিয়েছি, ঠিক আছে। আর এর ডেরিভেশন তো করা যাবে, কিন্তু এখন টাইম নেই ডেরিভেশন। তোমরা কি বলবো, এটা তো ডেরিভেশন তো কি বলো, এখন করার টাইম নেই অত যে তুমি ডেরিভেশন করবে, কারণ এটা ডেরিভেশন করার থেকে এটা তুমি ডাইরেক্ট মনে রাখে ভালো। আর ডেরিভেশন যদি করতে চাও, এটা ফেমাস প্রবলেম, সব বইয়ে আছে, চাপ নেই, একবার দেখে নেবে। না বুঝতে পারলে কমেন্টে জানাবে। তো এখানে বলে দিয়েছে ওয়াই ইজ ইকাল টু এল বাই এন, ঠিক আছে। কোশ্চেন এটা দিয়ে দিয়েছে, তুমি ওয়াইয়ের জায়গায় যদি এল বাই এন লেখো এবং তারপরে ক্যালকুলেশন যদি করো, মিউ ইজ ইকাল টু আসবে 1/1 মাইনাস এন, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার হবে কোনটা, এটা। আর এইগুলোর অপশান সব ভুল আছে, এর অপশান এমন একটা হবে মিউ এল বাই 1 প্লাস মিউ, ঠিক আছে। অপশানগুলো সব ভুল আছে। তাহলে 40-এর অ্যান্সার যেটা লিখে দিলাম ওটাই। আর একটা দেখো, এই ধরনের একটা কোশ্চেন হয়, সেই কোশ্চেনটা বোঝানোর আগে আমি একটা ইমেজ নিয়ে আসি তোমাদের সামনে, ঠিক আছে। ইমেজটা থাকলে তাহলে বোঝাতে সুবিধা হবে। আর এই ইমেজটা নিলে তোমাদের বোঝানোর সুবিধা হবে। দেখো এরকম কেস যখন থাকবে, একটি বোল দেওয়া থাকবে, তাতে ইনসেক্ট বলো বা কোনো বস্তু কণা যদি বললো যে এইচ হাইট, গ্রাউন্ড থেকে এখান থেকে এইচ হাইটে গেলে, মানে এই হাইটটা মেনলি জিজ্ঞেস করে। তো এক্ষেত্রে তোমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, যেটা আমরা প্রথমে একদম বলে দিয়েছি। ট্যান থিটা ইজ ইকাল টু মিউ। আরেকটা জিনিস মনে রাখতে হবে কি, কস থিটা ইজ ইকাল টু আর মাইনাস এইচ বাই আর। এখান থেকে কস থিটারও মান পেয়ে যাবে, কারণ ট্যান থিটা ইজ ইকাল টু কি লিখতে পারো, ট্যান থিটা ইজ ইকাল টু কি, লম্ব বাই ভূমি 1 বাই এটা। তাহলে অতিভুজটা কী হবে, 1 স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার। তাহলে কস থিটা ইজ ইকাল টু, এখানে তুমি কি লিখতে পারবে, কস থিটা ইজ ইকাল টু লিখতে পারবে কস ভূমি বাই অতি, তাই তো। কস থিটা ইজ ইকাল টু ভূমি বাই অতি, মিউ বাই √1 প্লাস মিউ স্কোয়ার ইজ ইকাল টু আর মাইনাস এইচ বাই আর। সুতরাং তুমি যদি এই দুটো জিনিস মনে রাখো, তাহলে তোমাকে যা জিজ্ঞেস করবে সব অ্যান্সার বলে দিতে পারবে। তো 39-এর অঙ্কটা দেখছিল, ঘর্ষণ গুণাঙ্ক বলছে 1/√3, আর্বের সাথে একটি মসৃণ ফাঁপা গোলকের ভিতরে একটি বস্তুকণা যা উচ্চতায় উঠে স্থির থাকতে পারে, তা হলো কত। মানে এখানে তোমাকে জিজ্ঞেস করতে সোজা কথা এইচ জিজ্ঞেস করছে, এই এইচের মানটা বার করতে হবে। তো এইচের মান কীভাবে বার করবে, এখানে বলে দিয়েছে ট্যান থিটা ইজ ইকাল টু মিউ, মানে থিটা ইজ ইকাল টু, এখানে তোমাকে বলে দিয়েছে কত, থিটা ইজ ইকাল টু বলে দিয়েছে তোমার, না থিটা বলে দেয়নি তো, বলে দিয়েছে, কি বলে, মিউটা বলে দিয়েছে। মিউটা যদি বলে দিয়েছে কত, মিউ বলে দিয়েছে 1/√3। তো আমরা কি জানি, ট্যান থিটা ইজ ইকাল টু মিউ ইজ ইকাল টু বলছে 1/√3, তাহলে থিটা ইজ ইকাল টু আমরা এখানে পাবো 30 ডিগ্রি। বোঝা গেল। তারপর বলছে যে কত উচ্চতায় যেতে পারে, তার মানে এখানে cos 30 ডিগ্রিটা মান লিখবো, ঠিক আছে। দাঁড়াও নেক্সট একটা পেজ নিই, এখানে বলছে cos
থিটা ইজ ইকাল টু আমরা জানি আর মাইনাস এইচ বাই আর। এগুলো কীভাবে এসছে সেগুলো এখন বলার টাইম নেই, ঠিক আছে? তো তুমি এখানে যদি মনে রাখো বা বারবার প্র্যাকটিস করো ওই শর্ট নোটসটা যেটা প্রথমে দিয়েছি, তাহলে তোমার অনেকটা হেল্প হবে। তো এখানে আমরা থিটা ইজ ইকাল টু পেলাম 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির মান কত? √3/2, তাই তো? দিয়ে আর মাইনাস এইচ বাই আর। তাহলে এখান থেকে আর এর মানে লিখতে হবে। তো এখানে তুমি কি লিখতে হবে? √3/2 আর ইজ ইকাল টু আর মাইনাস এইচ। তাহলে এইচ ইজ ইকাল টু লিখতে পারবে R1 মাইনাস √3/2, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে কোনো একটা অ্যান্সার মিলে যাবে। এটা দেখো, এখানে বলছে একটি পতঙ্গ একটি অর্ধগোলাকার তল বরাবর খুব ধীরে 1 মিটার উচ্চতায় উঠতে পারে। অর্ধগোলকটির ব্যাসার্ধ 5 সেমি। এখানে একটা ভুল আছে, এখানে 5 সেমি না 5 মিটার হবে। এবং পতঙ্গ অর্ধগোলকের ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে, মিউটা বার করতে বলছে। মিউ ইজ ইকুয়াল টু কি জানি আমরা? মিউ ইজ ইকুয়াল টু ট্যান থিটা জানি, ট্যান থিটা জানি, তাই তো? তো এখানে থিটার মান জানি না, কিন্তু আরেকটা জিনিস বলে দিয়েছে, আরেকটা কনসেপ্ট জানি কি, কস থিটা ইজ ইকুয়াল টু আর মাইনাস এইচ বাই আর। এখানে আর বলে দিয়েছে 5 মিটার এবং উচ্চতা বলেছে 4 মিটার, আর আর ইজ ইকুয়াল টু 5, তাহলে পাচ্ছি কি 1/4। তো এটা যদি আমরা এইভাবে লিখি, থিটা ইজ ইকাল টু কী পেলাম? কস থিটা ইজ ইকাল টু 1 বাই ভূমি বাই অতি, সরি ভুল লিখেছি। এখানে হবে কত আছে কোশ্চেনে? 1, তাহলে থাকছে 4/5 ভূমি অতিভুজ, তাহলে এটা পাবো 3, তাই তো? এবার আমাদের বার করতে হচ্ছে মিউটা বার করতে হবে। তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী পাবো? এখান থেকে ট্যান থিটা ইজ ইকুয়াল টু পাবো লম্ব বাই ভূমি 3/4। তাহলে মিউর জায়গায় আমরা লিখতে পারি, বা ট্যান থিটার জায়গায় আমরা এখানে লিখতে পারি কি 3/4। তাহলে মিউ কত হবে? মিউ 3/4 হলে অর্ধদূর উঠতে পারবে, কিন্তু এর থেকে বেশি হলে ও সমস্যা নেই, ঠিক আছে? বেশি হলে তো কোনো চাপ নেই, তাহলে যত বেশি হবে তত স্লিপ কম খাবে। তাহলে অ্যান্সার। এবার কোনটা গেল? এক মিনিট। ও হয়ে গেছে, কোনো অ্যান্সার বাদ গেছে? আচ্ছা, এটা বাদ গিয়েছে, তাই তো? এটা করে দিয়েছি, বাদ গিয়েছে অ্যাকচুয়ালি সেটা কী বলছে এখানে? তোমাকে মিউ বলে দিয়েছে 1/3। তো আমরা কী জানি? ফর্মুলা জানি, ট্যান থিটা ইজ ইকাল টু 1/মিউ, মিউ। এখানে মিউ ইজ ইকাল টু বলছে 1/3। তো আমরা ট্যান থিটাকে যদি উল্টে দিই, কট থিটা হবে, কট থিটা ইজ ইকাল টু 3 পাবো। অ্যান্সার এরটা হলো। তো আজকের এই পর্যন্ত। এবার নেক্সট আমরা একটা ট্রাইমার্টিনের মডেল টেস্ট পেপার সলভ করবো ইনশাল্লাহ।